চমকভন্দন সাদিয়া সেতু। এগ্রিমেন্ট পেপার হাতে নিয়ে তার দিকে আহম্মকের মতন তাকিয়ে আছে আদিয়া। এগুলো কেমন শর্ত? আদিয়া একবার ফারিসকে দেখছে আর একবার এগ্রিমেন্ট কাগজ দেখছে। এই লোক যে কিছু একটা করবে তা সে নিশ্চিত ছিল, কিন্তু এমন কিছু করবে তা সে ভাবতে পারেনি। বোয়াল মাছের মতন এমন হাঁ করে আছেন কেন মিস আদিয়া বিনতে সালেহ? আদিয়া তাকালো সামনের লোকটার দিকে। ফ্যারিস কথাটা বলে দাঁত দিয়ে জিভ কাটল। সংশোধন করার ভঙ্গিতে বলল, উফস সরি, আপনি তো আবার বোয়াল মাছ চেনেন না। আপনার বাসায় সেটা হবে পাঙ্গাস মাছ, ওইটাই হচ্ছে বোয়াল মাছ, চিনেছেন? আদিয়ার চোয়াল শক্ত হয়ে এলো। কি হয়েছে, দু একটা মাছ না চিনলে? সে মাছ না চিনলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? নাকি পাহাড় ধসে পড়বে? কোনটা হবে? সে কি মাছের আড়ত খুলে বসবে নাকি? যত সব। এগুলো কেমন ক্লজ স্যার? কেন, পছন্দ হয়নি? আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন। আই ডোন্ট মাইন্ড। এটা কখনোই প্রফেশনাল ক্লজ হতে পারে না স্যার, চেঞ্জ করুন। হুম, ওটা তো হচ্ছে না। পার্টি 1 টাকা দিবে, তাই পার্টি 1-এর সকল শর্ত প্রার্থীকে দুটোকেই মানতে হবে। এছাড়া পার্টি 2-এর কাছে কোনো অপশন নেই। আমি জীবনেও নিজের কিডনি দেব না, চোখ তো আরো আগে দেব না। মামার বাড়ি আবদার পেয়েছেন নাকি? আমিও চাই আপনি সেগুলো না দিন। এগুলো দেওয়া নেওয়া নিয়ে টোটালি আপনার উপর, আপনার ছাওয়ার উপর। গা ছাড়া ভাব নিয়ে জবাব দিল ফ্যারিস। ফ্যারিসের এমন গা ছাড়া ভাব দেখে আদিয়ার গা জ্বলে উঠল। এই লোকটা আদিয়ার জন্য এত অসহ্য লাগে, দেখলে গায়ে বমি করে দিতে ইচ্ছে করে, এতটা অসহ্য লাগে। এগুলো কিন্তু ঠিক করছেন না আপনি। ঠিক ভুল আপনাকে বুঝতে হবে না। টাকা লাগলে সই করুন, না হলে উঠে যান। দরজা ওইদিকে। হাতের ইশারা দরজা দেখিয়ে দিল ফ্যারিস। ফ্যারিসের এহেন আচরণ ঠোঁট উল্টালো আদিয়া। সে এগ্রিমেন্ট ক্লজ গুলোতে আরো একবার নজর বুলালো। কি সব আজগুবি আর গাঁজাখুরি ক্লজ। এই যেমন 3 নম্বর ক্লজ কথাই ধরা যাক। সেখানে স্পষ্ট লেখা আছে, প্রতিদিন দুপুরবেলা আদিয়াকে গিয়ে ফাইয়াজকে খাবার খাইয়ে আসতে হবে, তার সাথে সময় কাটাতে হবে। যদি সে তা না করে তবে আদিয়া নিজের চুল কেটে ফেলতে হবে এবং চুলগুলো ফ্যারিসের কাছে জমা রাখতে হবে। আদিয়া নিজের লম্বা বেনুনিটা দেখল। তার চুলগুলোর সাথে এই লোকের শত্রুতার কারণ আজ অব্দি সে উদ্ঘাটন করতে পারল না। ফ্যারিসের সাথে তার দেখা হয়েছে অব্দি থেকে ফ্যারিস তার চুলের পেছনেই লেগেছে। এটা কোনো কথা হলো? চুল কেটে ফেলা কোনো ক্লজ হতে পারে? আদিয়া আবারও ফ্যারিসের দিকে তাকালো। লোকটা এখনো নির্বিকার। আদিয়া দীর্ঘশ্বাস ফেলল। আপাতত ফ্যারিসের এসব গাঁজাখুরি শর্ত মানা যায় ছাড়া তার আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। ফাইয়াজের সাথে সময় কাটাতে তারও বেশ ভালো লাগে। বাচ্চাটা মিষ্টি বেশ। আদিয়ার মায়াও লাগে বাচ্চাটার জন্য। এতটুকু একটা ছেলে মা ছাড়া বড় হচ্ছে। আদিয়ার মাঝে মধ্যে মন চায় ফাইয়াজের মা হতে। ফাইয়াজ যখন তাকে মাম্মা বলে ডাকে আদিয়ার কেমন যেন শান্তি শান্তি লাগে। কিন্তু কোথাও একটা বাধা কাজ করে। তার মাথার উপর 3 জন মানুষের দায়িত্ব। আদিয়া চায় না আরো একটা মানুষের দায়িত্ব মাথায় নিতে। এত দায়িত্বের বেড়াজালে সে বন্দী হতে চায় না। আদিয়া শেষবারের মতো এগ্রিমেন্ট পেপার পড়ে তাতে সই করে দিল। যা হবে পরে দেখা যাবে। আগে আতিকের চিকিৎসা করতে হবে। ফাইয়াজের ইন্টারগার্ডেনের সামনে বেশ অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে আদিয়া। সে ফাইয়াজকে নিতে এসেছে। ফ্যারিসের কাজটাও তাকে দিয়েছে, যদিও এই কাজ ক্লোজে ছিল না। ফাইয়াজকে সাধারণ ফ্যারিস নিজে আনা নেওয়া করে। আজকে তার গুরুত্বপূর্ণ মিটিং থাকে, সে কাজটা আদিয়াকেই দিয়েছে। ছেলের ব্যাপারে মানুষটা বড্ড সেনসিটিভ। হাতে গোনা কয়েকজনকে ছাড়া সে কাউকে ভরসা করতে পারে না। আদিয়াকে করতে পেরেছে, আর তাতে মেয়েটা কপাল পুড়েছে। আদিয়া হাত ঘড়িতে সময় দেখল। ফাইয়াজের বের হওয়ার সময় হয়েছে। অনেক বাচ্চা বেরিয়ে এসেছে ইতিমধ্যে। ফাইয়াজ একটা লক্ষ্মী ছেলে, সে আস্তে আস্তে সবার শেষে বের হয়। পাপা বলে সে কোনো কিছুতে তাড়াহুড়ো করতে না, সে তো গুড বয়, তাই সে পাপার সব কথা শোনে। বিয়ে কিছুটা কমে আসতে ফাইয়াজের দেখা পাওয়া গেল। কাঁধে আকাশি আর সাদা মিশেলে একটা স্কুল ব্যাগ, গলায় মামপট ঝুলিয়ে হেলে দুলে আসছে। দেখে মনে হচ্ছে সে ভীষণ খুশি। মুখটা কেমন হাসি হাসি দেখা যাচ্ছে। ফাইয়াজকে দেখে আদিয়া হাসলো। বাচ্চাটাকে দেখলে কেন যেন তার চটকে দিতে ইচ্ছে করে। গাল দুটো কি ফোলা ফোলা, মনে হয় বার্গার। দেখলে কামড় বসাতে ইচ্ছে করে। ফাইয়াজের অগোচরে যদিও সে দুবার তার গালে কামড় দিয়েছিল আদিয়া।
সবটা চুমু দেওয়ার বাহানা। সে বড্ড লোভী মেয়ে, একবার কোনো কিছুর উপর লোভ লাগলে তা সামলাতে পারে না, কিন্তু কিছু ক্ষেত্রে নিজেকে সামলানোর চেষ্টাও সে করে না। ফাইয়াজ তখনও আদিয়াকে দেখেনি। সে গেটের ভিতর থেকে রাজহাঁসের মতন গলা উঁচিয়ে নিজের পাপাকে খুঁজছে। সবসময় তাকে পাপা নিতে আসে, দাদা দিদুনও আসে, তবে কম। আদিয়া চুপি চুপি পাইয়াজের পেছনে এসে দাঁড়ালো, আস্তে করে হাত রাখলো পাইয়াজের কাঁধে। আচমকা কাছে কারো স্পর্শ পেয়ে ভয় পেল ফাইয়াজ। ভয় এক প্রকার লাফিয়ে উঠল বাচ্চাটা। ফাইয়াজকে এমন লাফিয়ে উঠতে দেখে খিলখিল করে হেসে উঠল আদিয়া। ফাইয়াজ এখানে এই সময় মাম্মাকে দেখে অবাক হলে বটে, তবে মাম্মাকে হাসতে দেখে সেও হাসলো, লজ্জাও পেল বটে। এখন নিশ্চয় মাম্মা ভাবছে ফাইয়াজ ভীতু ছেলে, সে ভয় পায়, সে ব্রেভ নয়। ফাইয়াজের মনটা খারাপ হয়ে গেল। ইস, সে যদি ভয় না পেত তাহলে তাকে ব্রেভ ভয় ভাবতো। ফাইয়াজের গোমড়ানো মুখটা দেখে হাসি থামালো আদিয়া। কাঁধ থেকে ব্যাগ নিতে নিতে বলল, একটু আগেই তো দেখলাম পাইয়া সাহেবের মুখে হাসি, তবে এমন মুখ বেজার কেন? ফাইয়াজ জবাব দিল না। ইচ্ছে করছে না। আদিয়া হয়তো বুঝতে পারলো ফাইয়াজের মন খারাপের কারণ। আদিয়া হাসলো। এতটুকু বাচ্চা ছেলে কি দারুণ আত্মসম্মানবোধ। ফাইয়াজকে দেখলে মাঝে মধ্যে অবাক লাগে আদিয়ার। ফাইয়াজ সাহেব কি আইসক্রিম খেতে চায়? এবার ফাইয়াজ মুখ আগের হাসিটা দেখা গেল। ফাইয়াজের হাসি দেখে আদিয়াও হাসলো। ছেলেটা এত আইসক্রিম পাগল, আইসক্রিম নাম শুনলেই চোখ দুটো চকচক করে ওঠে। তবে ছেলের বাপ রেগে যাবে। আদিয়া ফাইয়াজকে নিয়ে পাশের একটা আইসক্রিম পার্লারে গেল। সেখানে গিয়ে ফাইয়াজের পছন্দ মতো ভ্যানিলা আইসক্রিম অর্ডার করলো তারা। বাচ্চারা সাধারণত চকলেট ফ্লেভার পছন্দ হলেও ফাইয়াজের তা নয়। সে চকলেট তেমন একটা পছন্দ করে না। চকলেট ফ্লেভারের আইসক্রিম তো একবারেই নয়। আজকের দিন কেমন কাটলো ফাইয়াজ সাহেবের? ভালো। জানো, আজকে আমি 5 স্টার পেয়েছি। বলতে বলতে ফাইয়াজের চোখ আবারও চকচক করে উঠল। ও যেন তার বিশাল অর্জন। ওমা, তাই নাকি? ফাইয়াজ সাহেব 5 স্টার পেয়েছে? ফাইয়াজ মাথা নাড়ালো। আইসক্রিম খেতে খেতে ফাইয়াজ আদিয়ার অনেক গল্প করলো। ফাইয়াজ নিজে কথা বলেছে, আদিয়া হাসি মুখে শুনছে। বাচ্চাটা কথা বলতে এত ভালোবাসে। আদিয়া যেদিন ফাইয়াজকে প্রথম দেখেছিল সেদিনও ফাইয়াজকে সে বোবা ভেবেছিল। ভাবা যথেষ্ট কারণ ছিল। 3 ঘন্টায় এই ছেলে একটা শব্দ উচ্চারণ করেনি। আদিয়া যে কি মায়া লেগেছিল সেদিন। এতটুকু বাচ্চার জীবন আর কত দুঃখ থাকবে। কথা বলতে না পারা যে কি কষ্ট তা বাচ্চার আদিয়া খুব ভালো মতন জানে। 3 ঘন্টার পর ফাইয়াজ আদিয়ার সাথে কথা বলেছিল। তারপর যে নিজের কথা জুলি খুলেছে এখনো বন্ধ হয়নি। ফাইয়াজের কথাগুলো আদিয়ার খুব ভালো লাগে। আস্তে আস্তে খুব স্পষ্ট গলায় কথা বলে ফাইয়াজ। মাঝে মধ্যে গম্ভীর হয় তার স্বর। সেই স্বরে থাকে না কোনো জড়তা। ফাইয়াজ সাহেব আরো কিছু খেতে চান? ফাইয়াজ না করলো। সে আর কিচ্ছু খাবে না। আদিয়া জোর করলো না। সে জানে ফাইয়াজ বাইরের খাবার তেমন পছন্দ করে না। বাপের মতন হেলথ কনসিয়াস সে, সবসময় হেলদি খাবার খায়। তাহলে চলেন বাসায় ফেরা যাক। তুমি আমাদের বাসায় যাবে মাম্মা? হ্যাঁ সোনা। কেন, ফাইয়াজ সাহেব চায় না আমি যাই? চায় চায়, পাইয়াজ চায়। পাইয়াজ তার মাম্মার সাথে থাকতে চায়। ফাইয়াজের উত্তেজনা দেখে হাসলো আদিয়া। এই ছেলেটা কেন যে তাকে এত ভালোবাসে তাই বুঝতে পারে না আদিয়া। এই ছেলের এই ভালোবাসা আদিয়ার কাল হয়েছে। এই ভালোবাসা না গ্রহণ করতে পেরেছে আর না প্রত্যাখ্যান করতে পেরেছে। কি এক বৃষ্টি দোটানা তার। এই প্রথম আহমেদ বিলে এসেছে আদিয়া। ভেতরে ভেতরে তার কেমন যেন অস্বস্তি লাগছে। ফাইয়াজ রিক্সা থেকে নেমে দৌড়ে ভেতরে চলে গেছে। দাঁড়িয়ে আছে সে শুধু। আদিয়া, এই কি আদিয়া, দাঁড়িয়ে আছো কেন এভাবে? ভেতরে এসো। আদিয়া লাফিয়ে উঠল। সামনে দাঁড়িয়ে আছে ফ্যারিসের মা মিসেস ফিরোজা বেগম। আদিয়া তাকে সালাম দিল। ভদ্র মহিলা হাসি মুখে সালামের উত্তর দিলেন। হাসি ভদ্র মহিলার একটি বিশেষ গুণ। উনি হাসি ছাড়া কথা বলতে পারে না। আদিয়া ওনাকে হাসি ছাড়া দেখেনি কখনো। যারা সব সময় হাসে তাদেরকে আদিয়া অনেক ভালো লাগে। তাদের আশেপাশে থাকলে পজিটিভ এনার্জি পাওয়া যায়। তাদের আশেপাশে থাকলে মন ভালো লাগে। এসো, ভেতরে এসো। ভদ্র মহিলার সাথে আদিয়া ভেতরে প্রবেশ করলো। ছোটোখাটো ডুপ্লেক্স একটা বাড়ি, তবে খুব সাজানো গোছানো। মনে হচ্ছে কেউ খুব যত্ন করে বাড়িটা সাজিয়েছে। যে বাড়িটা সাজিয়েছে তার রুচির প্রশংসা না করলেই নয়।
এক একটা জিনিসের নান্দনিকতার ছোঁয়া। আদিয়া ড্রয়িং রুমে একটা সিঙ্গেল সোফায় বসলো। সে এখন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা দেখছে। দেওয়ালের একটা বড় করে ছবি টানানো, 5জন মানুষ রয়েছে ছবিটাতে। 3জনকে সে চেনে, 2জন অচেনা। এই 2জন এর আগে আদিয়া দেখেনি। ছানা কপি। ধ্যান ভাঙলো আদিয়ার। লাগবে না আন্টি, খাবো না কিছু। তা বললে হয় নাকি? এই প্রথম বাসায় আসলে আমি চা দিতে বলেছি। আদিয়া মানা করলেও ভদ্রমহিলা শুনলেন না। তিনি একজনকে চা দিতে বললেন। দুপুরে এখানেই খাবে, আমি রান্না করব। আপনি শুধু শুধু কষ্ট করছেন আন্টি, আমার খারাপ লাগবে। তুমি না খেলে আমার খারাপ লাগবে। আদিয়া কিছু বলবে তার আগে ফাইয়াজ এলো। তার হাতে একটা ড্রয়িং বুক। মাম্মা এসো, তোমাকে আমার ড্রয়িং দেখাই। আদিয়ার হাসি মুখে ফাইয়াজকে নিজের পাশে বসালো। ফাইয়াজ গভীর আগ্রহ নিয়ে মাম্মাকে তার ড্রয়িং দেখাতে লাগলো। ফাইয়াজের ড্রয়িংয়ের হাত মাশাআল্লাহ খুব ভালো। আদিয়া অবাক হয়ে ফাইয়াজের এক একটা ড্রয়িং দেখছে। এতটুকু বয়সে বাচ্চাটা কত সুন্দর ড্রয়িং করে, আর সে এই বুড়ো বয়সে এসেও একটা পাতা অবধি ঠিকঠাক আঁকতে পারে না। মাম্মা এটা দেখো, এটা আমি কালকে রাতে এঁকেছি। আদিয়া আগ্রহী হয়ে দেখলো। ছবিটা মোট 5জন সদস্য, কোনো ফ্যামিলি ফটো হবে হয়তো। আদিয়া ফাইয়াজকে জিজ্ঞেস করলো, ফ্যামিলি ফটো এঁকেছো? হ্যাঁ, ফ্যামিলি ফটো এঁকেছি। এটা দাদান, এটা দিদুন, এটা পাপা, এটা তুমি আর ফাইয়াজ। এক এক করে সবাইকে দেখালো ফাইয়াজ। আদিয়া ফাইয়াজের দিকে অসহায় চোখে তাকালো। ছেলেটা মনে প্রাণে তাকে নিজের মা হিসেবে ভেবে নিয়েছে। তাদের ছোট্ট এই ফ্যামিলি ফটোটাতেও কি সুন্দর তাকে বসিয়ে দিয়েছে। আদিয়ার খারাপ লাগলো ফাইয়াজ ছেলেটার জন্য। করুণা হলো নিজের জন্য। এত ভালোবাসা পেয়েও সে গ্রহণ করতে পারছে না। ফাইয়াজের এই নিঘাত ভালোবাসা গ্রহণ করতে না পারার আফসোস হয়তো আদিয়া সারা জীবন থেকে যাবে। ফাইয়াজ আরও অনেক কথা বলল। তার সকালের খেলনা গাড়ি দেখালো আদিয়াকে। মাম্মাকে সব কিছু দেখাতে তার কি উত্তেজনা। মাম্মা চলো এবার। কোথায় সোনা? ফাইয়াজের রুমে চলো। ফাইয়াজ আদিয়ার হাত টেনে ধরলো। দাদুভাই এখন আর খেলা নয়, এখন গোসলের সময়। দাদির ডাকে থামলো ফাইয়াজ। একটু পরে গোসল করলে হয় না? না, টাইমলি গোসল না করলে তোমার ঠান্ডা লাগবে। আজকে আরও খেয়েছো আইসক্রিম। ফাইয়াজ আর নাচক করলো না, ভদ্র বাচ্চার মতন দাদির সাথে। আদিয়া বসে রইল বিশাল ড্রয়িং রুমটাতে। এর মাঝে তাকে চা দেওয়া হলো। ফাইয়াজ ভদ্র বাচ্চার মতন গোসল করে তৈরি হয়ে এলো। আদিয়া তখনও বসেছিল। ফাইয়াজের দাদি তাকে যেতে দেয়নি। ফাইয়াজও তাল মিলিয়েছে বেশ। বাচ্চা তো মাম্মার সাথে সময় কাটাতে পারলেই খুশি। মাম্মা তুমি আজকে আমাকে খাইয়ে দেবে? ফাইয়াজ নিজে হাতে খায়, অন্যের হাতে খাওয়া সে খুব একটা পছন্দ করে না। ফাইয়াজের আবদারে তার দাদি অবাক হলো বটে, খুশি হলো সাথে। ছেলেটা কারো একজনের সাথে এত সহজ হয়েছে। অবশ্যই দেব সোনা। আদিয়া হেসে প্লেটে খাবার নিল। ছোট ছোট লোকমা করে ফাইয়াজকে খাইয়ে দিতে লাগলো। সে সেসব কাজে পড়তো না বিদায় খাইয়ে দিতে একটু অসুবিধা হচ্ছে। ফাইয়াজেরও অসুবিধা হচ্ছে খেতে, যেহেতু সে অন্যের সাথে খায় না তেমন। দুজনের মিলিত প্রচেষ্টায় অবশেষে খাওয়া হলো। খাওয়ার সময় ফাইয়াজ অনেক কথা বলল, কত রাজ্যের গল্প তার। আদিয়ার মন দিয়ে ফাইয়াজের সেসব গল্প শুনল। খাবার পর্ব শেষ। আরও কিছুক্ষণ পরে ফাইয়াজের সাথে গল্প করলো আদিয়া। ফাইয়াজের চোখ দুটো লাল হয়ে উঠল ঘুমের চোটে সে ডুলুডুলু করেছে, কিন্তু ঘুমাতে যাচ্ছে না। ঘুমালে যদি মাম্মা চলে যায়। মাম্মা তো তার কাছে সব সময় আসে না, আবার কখন আসবে কে জানে। এসব ভয়ে ছেলেটা ঘুমাতে যেতে পারছে না। আদিয়া হাসলো ফাইয়াজের কাণ্ডে। ছেলেটা এত কেন তার নেওয়াটা হলো? তাদের তো কোনো যোগসূত্র নেই, কোনো রক্তের সম্পর্ক নেই, তাহলে কি আছে তাদের মধ্যে? এই প্রশ্নের উত্তর আদিয়ার জানা নেই। ফাইয়াজ আসো, মাম্মা তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি সোনা। মাম্মার কথা ফাইয়াজ ফেলল না। সে আদিয়ার কোলে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আদিয়া আলতো করে ফাইয়াজের মাথা হাত বুলিয়ে দিতে লাগলো। মিনিট 2 পর ফাইয়াজ গভীর ঘুমে তলিয়ে গেল। আদিয়া ফাইয়াজকে কোলে তুলে তার ঘরে নিয়ে শুইয়ে দিল। ছেলের কপালে নরম একটা চুমু দিয়ে উঠল মেয়েটা। আমি তাহলে আজকে
উঠি আন্টি, কালকে কখন আসবে? বিকেলের দিকে হয়তো আসবো। আচ্ছা, সাবধানে যেও। ভদ্রমহিলাকে বিদায় জানিয়ে আহমেদ ভিলা থেকে বের হলো সে। এখন সে হাসপাতালে যাবে। আদিকের অপারেশনের বিষয়ে আজকে মিটিং বসবে। আদিকের অপারেশনের জন্য অফিস থেকে 3 দিনের ছুটি নিয়েছে আদিয়া। ছুটির আবেদন করার সময় অফিস জানিয়েছে এই 3 দিনের বেতন তার থেকে কেটে রাখা হবে। খবরটা শুনে সে বেশ বিরক্ত হলো আদিয়া। তার মনে হলো এই অন্যায় সিদ্ধান্তটা কেউ হচ্ছে ইচ্ছে করেই নিচ্ছে, আর কেউটা হলো ফ্যারিস। অফিসের নিয়ম অনুসারে 7 দিন পর্যন্ত ছুটি নিলে বেতন কাটা হয় না। সে তো মাত্র 3 দিন ছুটি নিল। তাহলে তার ক্ষেত্রে আলাদা নিয়ম কেন? এটা কি অন্যায় নয়? এত সবের পর আদিয়া আর কোনো সন্দেহ রইল না, ফ্যারিস ইচ্ছে করে এটা করেছে। কথায় আছে, হাতি কাদায় পড়লেও চামচিকেও লাথি মারে। এখানে তো আদিয়া নিজেই চামচিকে, হাতি বুঝি লাথি দেবে না তাকে? নেবে না বুঝি প্রতিশোধ? ফ্যারিস এই কতদিনে আদিয়াকে জ্বালিয়ে মেরেছে। ছেলের বেশিরভাগ কাজে সে আদিয়াকে দিয়ে করিয়ে নিয়েছে। ছেলের মা হতে রাজি হয়নি বলে সোজা ছেলের ন্যানি বানিয়ে দিয়েছে তাকে। শিয়ানা লোক একটা। তবে এত সব বাজে খবরের মাঝেও আদিয়ার জন্য স্বস্তির খবর একটাই, আতিকের অপারেশন সাকসেসফুল হয়েছে। আতিক এখন ঠিক আছে। যদি কোনো জটিলতা না থাকে তবে 7 দিন পরে তাকে রিলিজ দেওয়া হবে। আতিকের অপারেশনের পর যেন আদিয়ার মাথা থেকে বড় একটা বোঝা নেমে গেল। আদিয়া অনেক দিন পর প্রাণ ভরে নিঃশ্বাস নিল। বাসায় এসে প্রথমে সময় নিয়ে গোসল করলো আদিয়া। নিজের লম্বা চুলগুলোতে যত্ন করে শ্যাম্পু লাগালো। কন্ডিশনার দিতেও বলল না সে। কতগুলো দিন চুলের যত্ন নেওয়া হয় না, চুলগুলো একবারে রুক্ষ হয়ে গিয়েছে। গোসল শেষে আদিয়া রান্নাঘরে এলো। এই কয়দিন ঠিকমতো রান্না করা হয়নি, খাওয়াও হয়নি ঠিকঠাক। আদিয়া ভাবলো আজকে সে স্পেশাল কিছু রান্না করবে। কি রান্না করা যায় ভাবতে ভাবতে সে ঠিক করলো মায়ের প্রিয় রুই মাছের টক ঝোল আর আমিরার প্রিয় বাটা মশলা দিয়ে মুরগি রাঁধবে। আতিকের বাইরের খাবার অ্যালাউ করে না বলে তার জন্য রাঁধলো না আদিয়া। অনেক দিন পর আদিয়া খুব খুশি মনে যত্ন করে রাঁধবে। আজকে একটা রুরাল এলাকার সাইডে ভিজিটে যাওয়ার কথা ছিল ফ্যারিসের, সাথে তরিকুল যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারবে না সে। বেচারার বাবা কালকে রাতে হার্ট অ্যাটাক করেছে, এখন সিসিইউতে অ্যাডমিট আছেন উনি। সকাল থেকে ফ্যারিসের মেজাজ অবস্থা খারাপ, তাই প্রজেক্ট তরিকুলের আন্ডারে ছিল, সব কাজ সেই হ্যান্ডেল করেছে। এখন সে নিজেই নেই। এমন লাস্ট মোমেন্ট প্ল্যান ক্যান্সেল করলে মেজাজের দোষ দিয়ে কাজ কি? আজকে সাইট ভিজিটে যেতে হবে, না গিয়ে উপায় নেই। 2 দিন ধরে ডিল ফাইনাল, সাইট না দেখে ডিল ফাইনাল করা বোকামি, ডিল ফাইনাল না করাটাও বোকামি। তার ব্যবসায় বোকামি চলে না। অফিসে এতগুলো মানুষ, মোট 6 জন কাজ করেছে এই প্রজেক্ট নিয়ে, তার মধ্যে একজনও ফ্রি নেই। এত কাজ করে তারা? তিরিক্ষি স্বরে কথাটা বলল ফ্যারিসের। স্যার আমি দেখছি। হ্যাঁ, আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন আর হাত তালিয়ে দিন। এই জন্যই তো আপনাকে আমি মাসে মাসে মোটা অঙ্কের টাকা দেই। আমার বাসার পেছনে টাকার গাছ রয়েছে যে। আশফাক পড়ল ঝামেলায়, মনে মনে তরিকুলকে 2-একটা গালি দিল। আপনার সমস্যা কি? আপনি যাবেন না কেন? আমার নানি শাশুড়ি অসুস্থ স্যার, মিনমিন করে কথাটা বলল আশফাক। ফ্যারিসের আহম্মক হয়ে আশফাককে দেখল। নানি শাশুড়ি অসুস্থ বলে সে কাজ করবে না? চাকরি চাইতে নানি শাশুড়ি বড় হলো। ওরে বেটা, চাকরি না করলে নানি শাশুড়িকে কেন? শাশুড়ি তোকে গোনায় ধরবে না। এখন আপনার কাছে চাকরি চেয়ে নানি শাশুড়ি বড় হলো? নানি শাশুড়ি বড় নয় স্যার, বউটা আগে। আমি যদি আপনার সাথে যাই তাহলে বউ ছেড়ে চলে যাবে আমাকে। আর আপনি তো জানেন গুরুজনেরা বলেছেন চাকরি হারালে চাকরি পাওয়া যায়, কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না। জাস্ট শাট আপ। এখন কমেডি সার্কাস চলছে না? আমি অত কিছু জানি না। 5 মিনিটের মধ্যে যা করার করুন। যদি কাউকে না পান তবে আপনি সহ আপনার নানি শাশুড়িকে নিয়ে যাব আমি। ফ্যারিসের ধমক কেঁপে উঠল আশফাক। এই ব্যাটার অফিসে চাকরি করে জীবনটা তার ফাঁক ফাঁক হয়ে গিয়েছে একবারে। দূরও ভালো লাগে না কিছু। গত 1 ঘন্টা যাবৎ রাস্তায় দাঁড়িয়ে ফ্যারিসের জন্য অপেক্ষা করছে আদিয়া। মুখখানা তার চুপসে আছে। সে যেতে চায়নি ফ্যারিসের সাথে। আশফাক স্যার জোর করে পাঠিয়েছেন, বলেছেন না গেলে চাকরি থাকবে না। আদিয়া চাকরি হারাতে চায় না। এই চাকরি হারালে দুনিয়াটাকে ছাড়তে হবে তার। আহারে সুন্দর পৃথিবী! এই সুন্দর পৃথিবীর মানুষগুলো এমন নিষ্ঠুর হয় কিভাবে? তা বুঝে পায় না আদিয়া। তার এই নিষ্ঠুর মানুষগুলো তার মাসে কেন থাকতে হবে?
তাও বুঝতে পারে না সে, নিজের জন্য বড্ড মায়া হয় তার। আহারে বেচারি, এই নিষ্ঠুর পৃথিবীতে সে একটা হরিণ, যার আশেপাশে সব বাঘ। ফ্যারিস এলো আরো 10 মিনিট পর। আদিয়ার সামনে গাড়িটা থামিয়ে গ্লাস নামিয়ে ইঁদুরের মতো মাথা বের করলো। আদিয়া বিনতে সালেহ, আপনি যাবেন সাইট ভিজিটে? জি স্যার, শুকনো মুখে জবাব দিল আদিয়া। ঠিক আছে, উঠে বসুন। ভেতর থেকে দরজা খুলে দিল ফ্যারিস, কারণ আদিয়া গাড়ির দরজা খুলতে পারে না, শক্তিতে পোষায় না তার। আদিয়া চুপচাপ গাড়িতে উঠে বসলো। তার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে এই মাত্র কেউ জোর করে তাকে কিডনি দুখানা রেখে দিয়েছে। ফ্যারিসের হাসি পেল খুব, তবে হাসলো না সে। এখন থেকে যদি আদিয়াকে খুব জ্বালাতে শুরু করে, মেয়েটা সামলাতে পারবে না। বড় নাজুক স্বভাব তার, মেয়েটাকে জ্বালানোর জন্য বহুত সময় আছে। ফ্যারিসের মনে হচ্ছে আদিয়ার সাথে তার জার্নিটা মন্দ হবে না, ঝগড়া ঝামেলাতে কেটে যাবে ভালোই। প্রায় 3.5 ঘন্টা ড্রাইভ করে গাড়িটা এসে থামলো একটা মাটির সরু রাস্তায়। গাড়ি আর সামনে এগোবে না। দুপুরের রোদ এখন মাথার উপর তপ্ত আগুনের মতো ঝলসে পড়েছে। চারপাশে সবুজ প্রাচুর্য, ধানক্ষেতের সারি হাওয়া দুলছে ধীরে ধীরে, যেন দুপুরের অলস্য তারাও অর্ধঘুমে। রাস্তার ধারে গাছের ছায়ায় বসে আছে দু একজন বুড়ো, সামনে রাখা কলসিতে পানি। দূরে কোথাও একটা গরুর গোয়াল ঘন্টা বাজছে টুংটাং শব্দে, সঙ্গে মিশে আছে ঝিঝি পোকার বিরামহীন ডাক। প্যারিস গাড়ি থেকে নেমে আসলো। আদিয়া ভেতরে ঘুমাচ্ছে। পুরো রাস্তা তারা ঝগড়া করতে করতে এসেছে। এই মেয়ে এত ঝগড়া করতে পারে, বাপরে বাপ। প্যারিসের মাথা ধরিয়ে দিয়েছে এইটুকুন সময়ে। ছেলেকে মেয়ে থেকে দূরে রাখতে হবে। ছেলেকে বলতে হবে এই মা দরকার নেই। এই মা কথায় কথায় বাপের সাথে ঝগড়া করে। এই মায়ের তাকে ভালো মা সে খুঁজে দেবে। এত ঝগড়টে মা হলে সমস্যা পড়ে। ফ্যারিসের আশেপাশে নজর বুড়ালো, তেমন কাউকে চোখে পড়ছে না তার। সে পকেট থেকে ফোন বের করে একজনের নম্বরে ফোন করে লোকেশন বলতে বলল। ফোনে ডিসকানেক্ট করে ফ্যারিস আলতো স্বরে আদিয়াকে ডাকলো। মা, ঘুমাতে দাও তো, বিরক্ত করিও না, বিড়বিড় করে কথাটা বলল আদিয়া। আদিয়ার ঘুম ঘুম কণ্ঠ শুনে ফ্যারিস একটু থামলো। মানুষের ঘুমন্ত কণ্ঠ বুঝে এত নেশালো হয়? ফ্যারিস নিজের চিনতে বিরক্ত হলো। সে গাড়ির হর্ন বাজালো। আচমকা হর্নের শব্দে এক প্রকার লাফিয়ে উঠল আদিয়া। পাগলের মতন আশেপাশে নজর বুলাতেই লাগলো। পট করে ঘুম থেকে জাগার জন্য মস্তিষ্ক কিছু প্রসেস করতে পারছে না। কিছুক্ষণ সময় নিয়ে আদিয়া ধাতস্থ হলো। চোখের সামনে ফ্যারিসকে দেখে প্রথম কিছুটা ভয় ফেললেও সে আদিয়া এহেন কাজে কর্মে ফ্যারিস বিরক্ত হলো বটে, যত সব নাটক করে। এমনিতে সাহসী রমণী সেজে ঘুরে বেড়ায়, কথায় কথায় মাথা পাঠাতে আসে। এখন কি সুন্দর ভয় পাচ্ছে, হাহ! মহিলা মানুষ। আদিয়া নিজেকে ঠিক করে আলগোছে গাড়ি থেকে বের হয়ে আসলো। চারপাশে দেখতে লাগলো প্রবল আগ্রহে। মিনিট 5 পর একজন বয়স্ক মতন লোক এলো তাদের নিতে। মুখে স্বচ্ছ হাসি, গায়ে সাদা পাঞ্জাবি আর লুঙ্গি, মাথায় একটা সাদা টুপি। লোকটার নাম মোহাম্মদ আলী। চলেন স্যার, ফ্যারিসদের কাছে এসে হাসি মুখে বলল মোহাম্মদ আলী। ফ্যারিস গাড়ি থেকে নিজের ছোট ব্যাগটা বের করে আদিয়ার হাতে ধরিয়ে দিল। আদি আরো এক দফা বিরক্ত হলো ফ্যারিসের কাজে। নিজে পুরুষ মানুষ, তার কি উচিত না আদিয়ার ব্যাগটাও নিজে নেওয়া? তা না করে মেয়েটাকে দুটো ব্যাগ ধরিয়ে দিল। যত্ত সব, পুরুষ জাতির কলঙ্ক সে। মোহাম্মদ আলী আগে আগে হাঁটছে, তার পিছনে ফ্যারিস, ফ্যারিসের পেছনে আদিয়া, যে এখনো মুখ গোমড়া করে রেখেছে। আদিয়ার গোমড়া মুখটা দেখতে ফ্যারিসের ভীষণ মজা লাগছে, শান্তি লাগছে। ফ্যারিস ঠোঁট বাঁকিয়ে হাসলো, তারপর মোহাম্মদ আলীর সাথে কথা শুরু করলো। এখনো? ওমা! মোহাম্মদ আলীর বাড়িতে যাবে, সেখানে দুপুরের খাবার খাবে, একটু রেস্ট নিয়ে তারপর সাইট ভিজিটে যাবে। মিনিট 10 হাঁটার পর তারা মোহাম্মদ আলীর বাড়িতে পৌঁছালো। মোহাম্মদ আলীর ঘরটা ছোটখাটো টিনের একটা ঘর। ঘরের মাঝখানে পার্টিশন দিয়ে দুটো ভাগে ভাগ করা। একটা ভাগে মাঝারি সাইজের একটা চৌকি রাখা, অপর পাশে রান্নার হাঁড়ি পাতিল। আদিয়া এর আগে এমন বাড়ি দেখেনি। বলতে গেলে সে এর আগে কখনো গ্রামে আসেনি। তার বাবা দাদারা ঢাকাতেই থাকতেন, এই গ্রামে তাদের বাসা আসা হয়নি কখনো। আদিয়া সবকিছু ভীষণ আগ্রহ নিয়ে হেঁটে হেঁটে দেখছে। আদিয়া তা আগ্রহ প্যারিসের পছন্দ হলো না। সে আদিয়াকে ধমক দিয়ে এক জায়গায় দাঁড়াতে বলল। আদিয়া আবারও মুখ গোমড়া করে নিল। আদিয়ার মনে হচ্ছে এই গোমড়া মুখ লোক তাকে নিজের মতন গোমড়া মুখ বানাতে চায়, যা খুব অন্যায়, খুব মানে খুব। মোহাম্মদ আলী বাড়ির ফ্যারিসদের দুপুরের খাবার আপ্যায়ন খুব ভালো হলো। মোহাম্মদ আলীর স্ত্রী তাদের জন্য গ্রামীণ সব রান্না করলেন। ফ্যারিস তেমন না খেলেও আদিয়া খুব তৃপ্তি করে খেল। ভদ্রমহিলার হাতের রান্না ভালো।
অনেকদিন সে এমন মজার খাবার খায়নি। দুপুরে খাবার খেয়ে তারা একটু বিশ্রাম নিল। তারপর 3:30টার দিকে তারা গেল জমি দেখতে। ফ্যারিস মোহাম্মদ আলীর সাথে সামনে সামনে হাঁটছে আর জমি নিয়ে কী সব আলোচনা করছে। আদিয়া পিছন পিছন হাঁটছে, সে অবাক বিস্ময় গ্রাম দেখছে। গ্রাম এত সুন্দর, গ্রামের বাতাসে কেমন একটা অন্যরকম গন্ধ পাচ্ছে আদিয়া। কি নির্মল বাতাস, মনটাই ফুরফুরো হয়ে গেল। হাঁটতে হাঁটতে সে কয়েকটা লাল মাটির ঘর দেখল, চনের চাহনি, বারান্দায় দোলনা বাঁধা, পাশে তুলসী চূড়া, এক পাশে বসে আছে এক বৃদ্ধা, হাতে পাটে সুতার কাজ করেছেন। আদিয়ার মনে হলো যদি এমন একটা ঘরে থাকা যেত। বিকেলের হাওয়ায় চুলগুলো এলোমেলো করে, মাটির গন্ধে ভরে থাকা জীবন হয়তো অন্যরকম শান্তি আছে। কথা বলতে বলতে মোহাম্মদ আলী আর ফ্যারিস অনেকটা দূরে চলে গেছে। কি মনে করে ফ্যারিস পিছনে তাকিয়ে দেখলো আদিয়া তাদের থেকে অনেকটা দূরে। সে হাঁ করে তাল গাছে থাকা বাবুই পাখির বাসা দেখছে। বাপখানা এমন তার জীবনে কখনো এর আগে সে বাবুই পাখির বাসা দেখেনি। ফ্যারিস ছাড়া গলায় ডাকলো, মিস আদিয়া। হাঁ করে গাছের দিকে তাকিয়ে কি দেখছেন? বাবুই পাখির বাসা। এটা দেখার কি আছে, আগে দেখেননি কখনো? বাবুই পাখির বাসা, তাড়াতাড়ি আসুন, আমাদের আবার ফিরতে হবে। আদিয়া বড় বড় পা ফেলে এগিয়ে এলো। এই লোক যে তার সুখ সহ্য করতে পারে না তা সে ভালো করেই জানে। জাহিল লোক একটা, এই জন্যে বেটার বউ নেই। ফারিসের বউ তাদের অফিসের বিগ মিস্ট্রি। সবাই এগুলি আলোচনা করে কাজের ফাঁকে। আদিয়া সেসব ভাবল না, তার এত ভেবে কাজ নেই। মিনিট 15 হেঁটে তার বিশাল এক জমির সামনে এলো। জমিটা নিচু বলে বর্ষাকালে প্রচুর পানি জমে থাকে, তাই এখানে চাষাবাদ হয় না। জমিটা আনাড়ি বাদি পড়ে আছে সারা বছর। ফ্যারিস জমিটা দেখলো ভালো মতন। জমির রাস্তার পাশে। রাস্তাটা ভালোই, সেমি পাকা, রিক্সা পাওয়া যায় হরহামেশাই। জমির পজিশনটাও খারাপ নয়, তবে সমস্যা একটাই, জমি বেশ নিচু। এই জমিতে হাসপাতাল করতে হলে অনেক মাটি ফেলতে হবে জমিতে। জমি পছন্দ হয়েছে স্যার, জমিটা খারাপ নয়, তবে সমস্যা একটাই, জমিটা বেশ নিচু। মোহাম্মদ আলীর কথা পিষে বলল ফ্যারিস। এই জন্যই তো জমির মালিক জমিটা বিক্রি করতে চাইছে, তবে মনে হয় না জমিটা খারাপ হবে। খারাপ হবে সেটা বলছি না, তবে এখানে বিল্ডিং করার আগে অনেক মাটি ফেলতে হবে, নয়তো পরে সমস্যা হবে। মাটির ব্যবস্থা হয়ে যাবে স্যার, সেসব নিয়ে চিন্তা করবেন না। আর যে কোনো জমিতে কাজ করতে হলে আগে মাটি ফেলতে হয়। প্যারিস নিজেও সহমত পোষণ করল। জমিটা তার পছন্দ হয়েছে। মিস আদি, আপনি কিছু বলুন। আমি আমি কি বলবো, আপনার মতামত দিন। জমিটা কেমন তা বলুন। আদিয়া ফ্যারিসের দিকে তাকালো। সে মতামত দেবে। কি মতামত দেবে সে? এসব ভেবে আপনাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে জানেন? আদিয়া ডানে বামে মাথা নাড়ল। অর্থাৎ সে জানে না। ফ্যারিস তপ্ত নিঃশ্বাস ফেলল। আমার অফিসে সব কয়টা অকর্মা ফালি আমি। মাস শেষে অযথা ওদের সব কয়টাকে স্যালারি দে, আমার আসলে লাভ লস নাই। ফ্যারিসের কথায় আদিয়া মাথা নিচু করল। ভুলটা তারে। আসার আগে আশফাক সাহেব স্যারের থেকে কিছু ইনফরমেশন নিয়ে আসা উচিত ছিল। সে শুধু এতটুকু জানে গ্রামে একটা হাসপাতাল করা হবে, আর তারা সেই জমিটাতে দেখতে এসেছে আজকে। ফ্যারিস মোহাম্মদ আলীর সাথে আরো কিছুক্ষণ জমি নিয়ে আলাপ আলোচনা করলো। তারপর ফিরে এলো মোহাম্মদ আলীর বাড়িতে। মোহাম্মদ আলীর স্ত্রী ওদের জন্য পিঠা বানিয়েছে। ফ্যারিস খেতে চায়নি, তবু একটু খেলো। তেল মশলা সে বেশি খায় না, স্বাস্থ্য সচেতন লোক কিনা। তবে আদিয়া খেলো তৃপ্তি করে। পিঠা তার বরাবরের পছন্দের খাবার, যদিও এসব পিঠে সে তার আগে খায়নি, এসব পিঠার নামও জানে না। সন্ধ্যা হয়ে গিয়েছে অনেকটা আগেই। সূর্য গা ভাসিয়েছে পশ্চিম আকাশে। চারপাশ অন্ধকারে ডুবে আছে। আজকে যেন একটু বেশি অন্ধকার। একটু পর পর আকাশে মেঘ ডাকছে, মনে হয় বৃষ্টি হবে। বৃষ্টি শুরু হওয়ার আগে গ্রাম থেকে বের হতে পারলে ভালো হয়, নয়তো কাঁচা রাস্তা গাড়ি নিয়ে বের হতে খুব অসুবিধা হয়ে যাবে। ফ্যারিস গাড়ি স্টার্ট দিল। মিনিট 20 পর শুরু হলো বৃষ্টি। এটাকে ঝড়ও বলা যায়। বৃষ্টির তোপে রাস্তায় দেখা যাচ্ছে না। এই অসময়ে এমন ভারী বৃষ্টিতে আদিয়া বিরক্ত হলো। এমনিতে বৃষ্টি তার অপছন্দ। বৃষ্টি হলে কিছু একটা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, দেখলে গা জ্বালা দিয়ে ওঠে তার। প্যারিসে উইপার চালিয়ে যাচ্ছে, কিন্তু সামনের রাস্তা একবারে অন্ধকার, ভালো মতন কিচ্ছুই দেখা যাচ্ছে না। তবুও ফ্যারিস আস্তে আস্তে এগুচ্ছে। হঠাৎ গাড়ি থেমে গেল। ফ্যারিস প্রচণ্ড বিরক্ত নিয়ে স্টিয়ারিংয়ে ঘুষি মারল। কি হয়েছে? ইঞ্জিনে পানি ঢুকেছে মনে হয়। এখন উপায়? মেকানিক না এলে কিছু করা যাবে না আর। ফ্যারিস পকেট থেকে ফোন বের করলো। ফোনে চার্জও নেই তেমন।
ফ্যারিস তাড়াতাড়ি করে তরিকুলকে লোকেশন পাঠিয়ে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দিল। এই রাতের বেলা এখানে গাড়ি নিয়ে মেকানিক পাওয়া যাবে বলে মনে হয় না। ফ্যারিস একবার বাড়িতে ফোন দিতে চাইল, কিন্তু তার আগেই ফোন বন্ধ হয়ে গেল। ফ্যারিস আরো এক চট বিরক্ত হলো। সে গাড়িতে কাজ হালকা নামিয়ে আশেপাশে দেখল, তখনও প্রচুর বৃষ্টি হচ্ছে। দূরে কোথাও একটু আলো দেখতে পেয়ে ছাতা নিয়ে গাড়ি থেকে নামলো ফ্যারিস। ফ্যারিসকে অনুসরণ করে আদিয়াও গাড়ি থেকে নেমে এলো। আপনি নামলেন কেন? তো কি একা একা এখানে বসে থাকবো? আর কোথায় যাচ্ছেন আপনি? সামনে দেখি একটু আলো দেখা যাচ্ছে, দেখি কাউকে পান কিনা সাহায্যের জন্য। আচ্ছা, তুমি গাড়িতে বসো, আমি দেখে আসছি। না, এক প্রকার চিৎকার দিয়ে উঠল আদিয়া। ফেরেশতা ত্যাগ তো চোখে তাকালো তার দিকে। আমার ভয় করে। অগত্যা ফ্যারিস আদিয়াকে সাথে নিয়ে আলোর দিকে চলল। যেতে যেতে দুজনে ভিজে গেল খানিকটা। এক ছাতার নিচে দুজন আসা যায় নাকি? তার উপর দুইজন যদি হয় দুই মেরুর বাসিন্দা। আলোর কাছে এসে তারা হতাশ হলো। এখানে কেউ নেই। এটা একটা পুরনো কাঠের বাড়ি। আর আলোটা ছিল একটা লণ্ঠনের। ফ্যারিস আদিয়া দুজনে হতাশ হলো ভীষণ। আদিয়ার পাশে রাখা বেঞ্চিটাতেও বসল। ভিজে শরীরে চ্যাপচ্যাপে হয়ে আছে তার। আদিয়া ওড়না মাথা থেকে নিয়ে মাথাটা মুছল। মিস আদিয়া, এখানে কিছুক্ষণ বসবেন নাকি গাড়িতে গিয়ে বসবেন? এখানেই বসি একটু। গাড়িতে গিয়ে কি করবো, এমনিতে ভিজে গেছি। ফ্যারিস বলল না কিছু। সে নিজেও বেঞ্চিতে এক কোনায় বসল। কিছুটা সময় তারা নীরবতায় কাটিয়ে দিল। তারপর তারা টুকটাক কথা বলা শুরু করলো। শুরুটা অবশ্য আদিয়া নিজেই করলো। যেহেতু বাচাল প্রকৃতির মেয়ে, কথা না বলেই বেশিক্ষণ সে থাকতে পারে না। দুজনে যখন কথা বলা ব্যস্ত, এমন সময় বাইরে থেকে টর্চের আলো পড়ল দরজার পাশ দিয়ে। বৃষ্টি ততক্ষণ কমে এসেছে প্রায়। দরজায় টর্চের আলো পড়তেই দেখে ফ্যারিস উঠে দাঁড়ালো। কয়েকজন লোক এগিয়ে আসছে, কারো হাতে লাঠি, কারো হাতে টর্চ। এই, কে আছে এখানে? একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো। ফ্যারিস দরজার সামনে এসে ততক্ষণে এত লোকজন দেখে প্রথমে ভরকালেও নিজেকে ধাতস্থ করে নিল তৎক্ষণাৎ। মস্তিষ্ক হয়তো বুঝে গিয়েছে কোনো গন্ডগোল হতে পারে। আমরা ঢাকা থেকে এসেছিলাম, গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে বলে এখানে বসে আছি। লোকটা কিছু বলল না, ফ্যারিসকে ঠেলে ভেতরে প্রবেশ করালো। আদিয়া তখন ঘরে এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। লোকগুলো ইতিমধ্যে কেমন সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে তাদের দিকে। এর মধ্যে একজন লোক বলে উঠল, ঢাকা থেকে এসেছেন এই রাতে, একই সাথে এই ঘরে কি করেন? তাদের চোখে তাচ্ছিল্যের ছায়া। আমরা এখানে আশ্রয় নিতে এসেছি। ওই যে ওইখানে আমার গাড়িটা রাখা। লোকগুলো ফ্যারিসের কথা কানে তুলল না। আদিয়ার দিকে ইশারা করে বলল, মেয়েটা কে হয় তোমার? আমি ওনার অফিসে কাজ করি। ফ্যারিসের আগে জবাবটা দিল আদিয়া। আদিয়ার জবাবে লোকগুলোর চোখে সন্দেহ আরও একটু বাড়ল। তাদের চোখের ভাষা বদলে গেল হুট করে। ফ্যারিস আদিয়ার দিকে তাকালো। কি দরকার ছিল এই সময় তার মুখ খোলার? সে কথা বলছিল না। দেখে তো ভদ্রঘরের সন্তান বলেই মনে হয়। এসব করতে লজ্জা লাগে না? শহর থেকে গ্রামে এসে আকাজ করে গ্রামের নাম খারাপ করে। এদের শাস্তি দিতে হবে, না হলে গ্রামের আরো ছেলেরা এমন মেয়ে নিয়ে আসার সাহস পাবে। একের পর এক কথা বলেই যাচ্ছে ওনারা। ফ্যারিস ওনাদের বোঝানোর চেষ্টা করলো। তারা বুঝতে নারাজ। তাদের এক কথা, ছেলে মেয়ে এক ঘরে ছিল, মনে তাদের অনৈতিক কিছু হয়েছে। এই ঘরে একসাথে রাত কাটালেন, এখন গ্রামের নিয়মে বিয়ে হবে। লোকজনের ভিড় জমে গেল। বৃষ্টির শব্দ মিশে গেল গলার আওয়াজে। আদিয়া নিঃশব্দে ফ্যারিসের দিকে তাকালো। ভয়, লজ্জা আর এক অদ্ভুত অসহায়তা তার চোখে। ফ্যারিস নিজে অসহায় বোধ করলো। যারা বলে গ্রামের মানুষজন অনেক সরল সহজ হয়, তাদের সব কয়টাকে ধরে পিটাতে পারলে মনে হয় এই অসহায়ত্ব কমতো কিছুটা। ফ্যারিস আবার ওনাদের বোঝানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কেউ শুনল না। এর মাঝে একজন গিয়ে কাছে মসজিদকে ইমামকে নিয়ে এলো। আর সব কিছু এত দ্রুত ঘটল যে ফ্যারিস আদিয়াকে কিছু করতেও পারল না। দুটো নাম, কয়েকটা আয়াত আর গ্রামের লোকদের সম্মতি, ফ্যারিস আর আদিয়া পরস্পরের জীবনসঙ্গী হয়ে গেল। গাড়ির জানালা মাথা ঠেকিয়ে বসে আছে আদিয়া। পাশে ফ্যারিস। চুপচাপ ড্রাইভ করছে সে। ফাঁকে ফাঁকে আদিয়াকে দেখছে কোনা চোখে। বেচারি সারা রাত শুধু কেঁদেছে। কেঁদে কুটে কি বিশ্রী অবস্থা সে করেছিল। ফ্যারিসের বেশ মায়া লেগেছিল তখন, কিন্তু সান্ত্বনা দিতে পারেনি। কি বলে সান্ত্বনা দিত? আর কিছু বললেও কি এ মেয়ে শুনতো? দেখা যেত সে কিছু বলতে গেছে, আর এই মেয়ে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে। ফ্যারিস রিস্ক নিতে চায়নি। এতক্ষণে কাঁদলেও এখন আর কাঁদছে না আদিয়া। কেমন শক্ত হয়ে বসে আছে। ফ্যারিস দীর্ঘশ্বাস ফেলল। জীবনে মানুষের ভাবনা অনুযায়ী চলে না। জীবন চলে জীবনের ধারায়। জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন কোনো মোড় কখন কি হয় বোঝা খুবই মুশকিল। সকাল সকাল তারা গ্রাম থেকে বেরিয়ে এসেছে। তরিকুল সে ভোরে সকালে একটা গাড়ি আর মেকানিক নিয়ে এসেছিল প্যারিসে। তরিকুলের আনা গাড়ি দিয়ে রওনা দিয়েছে তৎক্ষণাৎ। রাতটা তারা গ্রামের একজনের বাড়িতেই ছিল। তখন পর থেকে অব্দি প্যারিস আদিয়া একজন আরেকজনের সাথে কোনরূপ কথা বলা হয়নি। তাদের মধ্যে কথা বলার উৎসাহ দেখা যায়নি। পুরোটা রাস্তা তারা মনও রইল। দীর্ঘ ড্রাইভের পর গাড়িটা থামল শহরের এক নীরব গলিতে। আকাশে রোদের রং ছড়িয়ে পড়েছে, কি ঝলমলে রোদের আলো চারদিকে। শুধু আলো নেই, তাদের দুটো মানুষের মুখে। আদিয়া চুপচাপ দরজা খুলে নামলো। তার চুলগুলো এলোমেলো, চোখ দুটো ফ্যাকাশে, মুখে নিদ্রাহীন ক্লান্তি। ফ্যারিস একবার তাকালো, তারপর চোখ ফিরিয়ে নিল। আদিয়া বাসার ভেতর চলে গেল। ফ্যারিসের গাড়ি ঘুরিয়ে চলে গেল। এই পরিস্থিতিতে তার কি করা উচিত ছিল, ভবিষ্যতে কি করা উচিত কিছুই বুঝতে পারছে না। আদিয়া এমনিতে তাকে পছন্দ করে না, তাকে বিয়ে করবে না বলে কত কি করলো, আর এখন এভাবে তাদের বিয়ে হলো। ফ্যারিস দীর্ঘশ্বাস ফেলল। বাসার দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আদিয়া। সোফায় বসে টিভি দেখছে আমিরা। রান্নাঘর থেকে টং টং শব্দ ভেসে আসছে। মা মনে হয় রান্না করছে। আদিয়া আসতে দেখে আমিরা সোজা হয়ে বসলো। এসে গেছিস আপা? আদিয়া জোর করে হাসলো। এর মধ্যে মাও এগিয়ে এলেন। আদি, এসেছিস? তোর জন্যে অপেক্ষা করেছিলাম। আদি আবারও জোর করে হাসলো। মাকে বলল, তুমি হাসপাতালে যাবে কখন? এই তো একটু পর বের হব, তোর জন্য অপেক্ষা করেছিলাম। তুই ফ্রেশ হয়ে আয়, তোদের খাইয়ে তারপর যাব। আচ্ছা, আজকে অফিস যাবে না? মা আর কিছু বললেন না। আদিয়া চুপচাপ নিজের ঘরে চলে গেল। কালকে রাতটা ছিল আদিয়ার জন্য একটা দুঃস্বপ্ন। আদিয়া সে দুঃস্বপ্নের কথা মনে রাখতে চায় না। দুঃস্বপ্ন শান্তি কেড়ে নেয়, তাই দুঃস্বপ্ন যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই মঙ্গল। নিজের রুমে এসে কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকলো আদিয়া। গোসল না করলে শান্তি লাগবে না, মনে দুটো বেশ অশান্ত হয়ে আছে। এদের শান্ত করতে গোসলের বিকল্প নেই। বেশ সময় নিয়ে গোসল করলো আদিয়া। শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে খুব কাঁদলো সে। কেন কাঁদলো জানে না, শুধু কাঁদলো। শাওয়ারের পানির সাথে মেয়েটার চোখের পানি মিশে একাকার হয়ে গেল। ১ ঘন্টা পর আমিরার ডাকাডাকিতে বের হলো আদিয়া। চোখ দুটো তার অসম্ভব লাল হয়ে আছে। বোনকে দেখে আমিরা ভয় পেয়ে গেল। আটকে উঠে জিজ্ঞেস করল, আফা, তোর চোখ এত লাল হয়েছে কেন? কেঁদেছিস তুই? আদিয়া জবাব না দিয়ে মাথা থেকে গামছাটা খুলে বারান্দায় মেলে দিল। আমিরাও গেল পেছন পেছন। কেঁদেছিস কেন আপা? কি কিছু হয়েছে? কেউ কিছু বলেছে তোকে? তোর কি মন খারাপ আপা? কথা বলছিস না কেন? কি হয়েছে বল, মাকে ডাকবো? একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে আমিরা। আদিয়া ওকে থামতে বলল। কেউ কিছু বলেনি, আর কিছু হয়নি। আমিরা মানতে চাইল না। কিছু না হলে তার আপা কাঁদবে কেন? শুধু শুধু কেউ কান্না করে নাকি? অকারণে অবুঝেরা কাঁদে, কিন্তু আপা তো অবুঝ নয়। কিছু না হলে তুই কেঁদেছিস কেন? বল, কি হয়েছে? ফের প্রশ্ন করল আমিরা। বাবার কথা মনে পড়েছে, মিস করেছিলাম বাবাকে। দীর্ঘশ্বাস গোপন করে জবাব দিল আদিয়া। আদিয়া জবাবে নিশ্চুপ রইল। আমিরা, সে জানে আপা বাবাকে কতটা ভালোবাসে। তার বাবা মেয়ের আগে ছিল ভীষণ ভালো বন্ধু। বাবার মৃত্যুতে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে আপা। বাবার মৃত্যুর পর আপা তো ৩ দিন কাঁদে অবদিনই। কারোর সাথে কথাও বলেনি কোনো। কেমন যেন পাথরের মতন হয়েছিল। ৩ দিন পর দরজা আটকে খুব কাঁদলো আপা। তার চিৎকারের প্রতিটি শব্দ দেওয়ালে ভেদ করেছিল। তার হাহাকার এখনো দেওয়ালে গুলোতে বাজে। আমিরা তার কিছু বলল না বোনকে। চলে গেল নিশ্চল পায়ে। আদিয়ার চোখ থেকে আরো এক ফোঁটা গরম অশ্রু গড়িয়ে পড়ল। সে বিষাদ মাখা গলায় বিড়বিড় করে বলল, কেন এত অসময়ে চলে গেলে বাবা? এত তাড়া কিসের ছিল তোমার? তুমি খুব খারাপ বাবা, খুব খারাপ। আই হেট ইউ বাবা, আই হেট ইউ। আজ ২ দিন হয়ে গেছে আদিয়া বাসা থেকে বের হয়নি। না গেছে অফিসে, না গেছে হাসপাতালে। বাসাতেই মনমরা হয়ে বসেছিল এই ২ দিন। কেউ কিছু জিজ্ঞেস করলে বলেছে বাবাকে মনে পড়েছে। তখন আর কেউ তাকে ঘাটায়নি। তখন সকাল, মা গিয়েছিল হাসপাতালে আতিকের কাছে। আতিক এখন আগের থেকে অনেকটাই সুস্থ। ২-১ দিনের মধ্যে তাকে রিলিজ দেওয়া হবে। আর আমিরা গিয়েছে কলেজে। সে এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। সামনে তার টেস্ট পরীক্ষা। এই কয়দিন আতিকের অসুস্থতার জন্য অনেক কামাই গিয়েছে তার। তাই আজকে কলেজে গিয়েছে সে। বাসায় আপাতত আদিয়া একা রয়েছে। ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে আর ড্রামা দেখছে আদিয়া। এই ২ দিনে ৪টা ড্রামা দেখা হয়েছে তার। নাওয়া, খাওয়া, ঘুম, ভুলো ড্রামাতেই ডুবেছিল সে।
আর ড্রামায় তখন টান টান উত্তেজনা, হিরো মরে যাচ্ছে, হিরোইন তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। আদিয়ার নখ কামড়ে ধরল, কি হয় না হয়। এমন সময় বৃষ্টির শব্দে হাতের ফোনটা বেজে উঠল। আদিয়া বিরক্তিতে মুখ কুঁচকে নিল। আদিয়া এলোমেলো ভাবে বসে আননোন নাম্বার দেখে আদিয়া বিরক্ত ভাব আরো একটু বাড়লো। সে ফোনটা রিসিভ করে নরম স্বরে সালাম দিল। অপর পাশ থেকে কে একজন তাড়াহুড়ো করে সালামের জবাব দিয়ে বলল, আদিয়া, আমি ফাইয়াজের দিদুন বলেছি। আদিয়া অবাক হলো বটে, ভদ্রমহিলা এর আগে তাকে কখনোই কল করেনি। আজকে কি হলো? জি আন্টি বলুন, খুব বিপদে পড়ে তোমাকে ফোন দিয়েছি মা। আসলে ফাইয়াজের কালকে থেকে খুব জ্বর, আজকে বেড়েছে, কিন্তু ও ওষুধ খেতে চাচ্ছে না, খুব জেদ করছে, বলেছে মাম্মা না এলে ওষুধ খাবে না। আমরা ওকে খুব বুঝিয়েছি কিন্তু সে মানতে নারাজ। এক শ্বাসে কথাগুলো বলে দম নিল ভদ্রমহিলা। ওনার গলার স্বর স্পষ্ট জানান দিচ্ছে নাতির জন্য তিনি ঠিক কতটা চিন্তিত। তুমি কি একটু আসতে পারবে মা? ভদ্রমহিলার করুণ স্বর। আদিয়ার মায়া লাগলো। প্যারিসকে মস্তিষ্ক থেকে মুছে ফেলে সে যাওয়ার চিন্তা করলো। একটা বাচ্চা অসুস্থ, আগে তার সুস্থতা দরকার। আমি আসছি আন্টি, একটু অপেক্ষা করুন। তাহলে আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। গাড়ি পাঠাতে হবে না আন্টি, আমি এভাবে চলে আসবো। কিছু না বলে ফোন রাখলেন মিসেস আহমেদ। একটা তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালেন আদিয়া। প্যারিসের সাথে দেখা না হলেই হয়। আদিয়া ঝটপট তৈরি হয়ে নিল। ছেলেটা সকাল থেকে না খাওয়া, অসুস্থ শরীরে বেশিক্ষণ না খেয়ে থাকলে শরীর আরো দুর্বল হয়ে পড়বে। আদিয়ার কোলে মাঝে ঘাপটি মেরে বসে আছে ফাইয়াজ। পারে না মাম্মার বুকের ভেতরে ঢুকে যায় সে। আদিয়া আসার পর ফাইয়াজকে একটু খাবার খেয়ে ওষুধ খেয়েছে। তারপর খুলে বসেছে তার অভিমানের বাক্স। মাম্মার কাছে কত কত অভিযোগ তার, মাম্মাকে নিয়ে তার অভিযোগের শেষ নেই। একটু পর পর ফুঁপিয়ে উঠেছে ছোট দেহখানা। আদিয়া বড্ড মায়া লাগছে ছেলেটার জন্য। 2 মাস বাবা হারিয়ে আদিয়াদের যে অবস্থা করুণ প্রায়। এই ছেলেটা মাকে পায়নি কখনো। বাবা মা ছাড়া বেঁচে থাকা যে কত কষ্ট তা আদিয়া বোঝে। আদিয়া ফাইয়াজের কপালে ছোট করে 2টো চুমু দিল। মাম্মা, বলো বাচ্চা, তুমি যেও না। ফাইয়াজের করুণ স্বর, কি নিঃসংকোচে আবদার বাচ্চাটার। আদিয়া মায়া লাগলো খুব। আচ্ছা যাব না। তুমি সব সময় বলো যাবে না, কিন্তু চলে যাও। ফাইয়াজ বলতে বলতে আবারও ফুঁফিয়ে উঠল। আদিয়া ফাইয়াজের আরো একটু জড়িয়ে ধরল, বলল, কাঁদে না সোনা, আজকে সত্যিই যাব না। ফাইয়াজ তার মাম্মার কথা বিশ্বাস করল মনে হয়। সে নিশ্চিন্তে তার মাম্মার গায়ের সাথে লেপ্টে গল্প করতে লাগলো। দরজায় দাঁড়িয়ে এতক্ষণ 2 চোখ দেখল প্যারিস। এই যে ফাইয়াজের আদিয়াকে এত ভালোবাসে, এত টান তার আদিয়ার প্রতি কেন? কেন এত টান একটা অচেনা মেয়ের প্রতি? কী কারণে সে মেয়েটির মধ্যে নিজের মাকে দেখতে পায়? এমন নয় ফাইয়াজ তার মাকে পায়নি। ফাইয়াজ যখন নিজের মাকে হারিয়েছিল তখন বয়স ছিল 1 বছর। আদিয়ার সাথে কি তার মায়ের কোনো যোগসূত্র আছে? আদিয়া গা থেকে কি সে মা খুশবু পায়? দুজনকে একসাথে কি মিষ্টি লাগে, তাই না? প্যারিস তাকালো মায়ের দিকে, তারপর আবার দৃষ্টি দিল আদি আর ফাইয়াজের দিকে। আসলে দুজনকে একসাথে মিষ্টি লাগে। মনে হয় তারা আসলেই মা ছেলে। ওরা যে একে অপরের আপন নয় তা বোঝাই যায় না। প্যারিস আবারও নিশ্চুপ রইল। আদিয়া রাজি হয়নি। না। ভদ্রমহিলার কণ্ঠে আক্ষেপ। ওর রাজি না হওয়ার যথেষ্ট কারণ আছে মা। প্যারিসের বিয়ের কথাটা চেপে গেল মায়ের কাছে। এখনই সে কাউকেই বিয়ের ব্যাপার জানতে চায় না। প্যারিসের কথা ভদ্রমহিলার দীর্ঘশ্বাস ফেললেন। উনি আদিয়াকে দোষ দেন না, নারাজও নন আদিয়ার ওপর। এই বয়সে মেয়েটা নিজের পরিবারের জন্য যা করেছে তা সত্যিই প্রশংসনীয়। তিনি শুনেছেন কিছুদিন আগে আদিয়া তার ভাইয়ের অপারেশন করিয়েছে। সেখানে অনেক টাকা গেছে। মেয়েটা সত্যিই সাহসী, সেই সাথে সুন্দর মনেরও বটে। এই জন্যই হয়তো ফাইয়াজ মেয়েটাকে এত পছন্দ করে। তখন দুপুর। ফাইয়াজ এক চোট ঘুম দিয়ে উঠেছে। ঘুম থেকে উঠেছে, শরীর মন দুটোই বেশ ফুরফুরে তার। জ্বরটা কমে আসে, শরীরটা ফুরফুর, আর মাম্মার কাছে থাকা মনটাও ফুরফুরে। ফাইয়াজ ঘুম ভেঙে দেখল মাম্মাও তার পাশে ঘুমাচ্ছে। তখন কি যে সে খুশি ছেলেটা! খুশিতে প্রায় নেচে উঠছিল ফাইয়াজ। ফাইয়াজের খুশি দেখে খুশি হলো বাসার সকলে। সোফায় বসে খেলছে ফাইয়াজ, তাকে সঙ্গ দিচ্ছে আদিয়া। মাম্মা, দেখো আমি কি বানিয়েছি। আদিয়া দেখলে খুব সুন্দর একটা রোবট বানিয়েছে ফাইয়াজ। আদিয়ার এবার ফাইয়াজের দিকে তাকালো। ফাইয়াজের চুল হাত বুলিয়ে বলল, আমাকে তুমি মাম্মা কেন বলো ফাইয়াজ? আমি তো তোমার মা নই, তাহলে কেন? ফাইয়াজ তাকালো আদিয়ার দিকে। এই প্রশ্ন এর আগে তাকে কেউ করেনি, তাই সে এই নিয়ে ভাবেওনি। আজকে ভাবতে বসেছে কেন সে মিষ্টি আন্টিকে মাম্মা ডাকে।
আগে তো সে মিষ্টি আন্টি বলতো। কি হলো ফাইয়াজ বলো? তোমাকে মাম্মার মতো লাগে, ফাইয়াজ সরল জবাব। তবে কথাটা সত্য নয়। আদিয়ার সাথে ফাইয়াজের মা অহমির কোনো মিল নেই। আদিয়া অহমিকে দেখেছে, অনেকটা গোপনেই সে অহমির ছবি দেখেছে। মাম্মার মতো লাগে মানে? টিচার বলেছে যারা মাম্মা হয় তারা বাচ্চাদের অনেক আদর করে, কেয়ার করে, প্রোটেক্ট করে আর তাদের ভালোবাসে। আদিয়া তাকিয়ে রইল ফাইয়াজের দিকে। 4 বছর বয়সী একটা ছেলে, অথচ কথার কি তীক্ষ্ণতা! এই যে বয়সে সে জানে না মায়েরা কেমন হয়। অতটুকু বয়সে মায়ের সংজ্ঞা বুঝিয়ে গিয়েছে। সেই সংজ্ঞা আদিয়া মানিয়ে নিয়েছে নিদারুণভাবে। আদিয়া অতীতের বিচরণ করল একটু। সেদিন ছিল তার আর ফাইয়াজের চতুর্থ সাক্ষাৎ। ততদিন ফাইয়াজ আদিয়াকে মিষ্টি আন্টি বলে সম্বোধন করলেও তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে উঠেছে। সেদিন ছিল বৃহস্পতিবার। ফাইয়াজের কিন্ডারগার্টেনে তাড়াহুড়ো ছুটি হয়। প্যারিস কাজের জন্য আটকে গেল। মা অসুস্থ থাকায় বাবা তাকে নিয়ে হাসপাতালে ছিল। প্যারিস কিন্ডারগার্টেনে ফোন করে জানিয়ে দিয়েছিল তার আসতে লেট হবে। ফাইয়াজকে যেন দেখে রাখে একটু। ওরা ভুলে গেল। ফাইয়াজ বের হয়ে পাপাকে ফেলল না। ততক্ষণে কিন্ডারগার্টেন বন্ধ করে দিয়েছে প্রায়। এভাবে কি দাঁড়িয়ে থাকা যায়? ফাইয়াজ ভাবল সে একাই যাবে। কালকে রাতে পাপা বলেছিল সে এখন বড় হয়েছে। বড় যখন হয়েছে তখন তো সে একা যেতেই পারবে। তাই নয় কি? ফাইয়াজ হাঁটা শুরু করলো। কোনো দিকে সে নিজেও জানে না, শুধু হাঁটলো। একটা সময় সে বুঝতে পারল সে হারিয়ে গেছে। বাচ্চাটা ভয় পেল ভীষণ, ভয়ে কান্না করে দিল একবারে। পাগলের মতন রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে লাগলো। একটা সময় অপর পাশ থেকে ছুটে এলো একটা ট্রাক। একটুর জন্য সেদিন প্রাণে বেঁচে এসেছিল বাচ্চাটা। সেদিন আতিয়া হুট করে ফেরেস্তার মতন এসে বাঁচিয়ে নিয়েছিল ফাইয়াজকে। ওই দিন যদি আদিয়া সময় মতন সেখানে না উপস্থিত হতো তাহলে হয়তো ফাইয়াজ আর পৃথিবীর আলো দেখতে পেত না। আদিয়াকে জড়িয়ে ধরে সেদিন অনেক কেঁদেছিল ফাইয়াজ। পাপার নামে অনেক অভিযোগও করেছিল। কেন পাপা তাকে নিতে আসেনি, কেন আসেনি পাপা? আদিয়া তাকে শান্ত করে অফিসে নিয়ে গিয়েছে সাথে করে। প্যারিসের সাথে এই নিয়ে তার এক ছোট ঝগড়া হয়েছিল সেদিন। প্যারিস কিছু বলেনি, ছেলেকে বুকে নিয়ে শুধু ফ্যাল করে তাকিয়েছিল আদিয়ার দিকে। ছেলে তার প্রাণ। এই ছেলে কিছু হলে প্যারিস নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারত না, কোনোদিন নিজের চোখে চোখ মেলাতে পারত না। ফাইয়াজের কিছু হলে সে বাবা মাকে কি জবাব দিত, কোন মুখ নিয়ে তাদের সামনে দাঁড়াতো? ওই ঘটনার পর যেদিন আদিয়ার সাথে আবার ফাইয়াজের দেখা হলো, বাচ্চাটা আদিয়াকে মাম্মা বলে ডাকতে লাগলো। আদিয়া প্রথমে এত গুরুত্ব দেয়নি বিষয়টাতে, ভেবেছিল বাচ্চা ছেলে, কি ডাকতে কি ডেকেছে। তবে সে ভুল ছিল। ফাইয়াজ তাকে কখনো নিজের অবচেতনে মনে মাম্মা ডাকেনি। আদিয়া তার জানা মায়ের সংজ্ঞায় পিঠ খেয়েছিল বলে সে আদিয়াকে মাম্মা ডেকেছিল। আদিয়া ফাইয়াজের দিকে তাকিয়ে রইল। ছেলেটির দিকে তাকিয়েছে। ছেলের বাপের কথা ভাবতে লাগলো আদিয়া। সে সকালের পর ফ্যারিসের সাথে কোনো ধরনের যোগাযোগ হয়নি আদিয়ার। আদিয়া চেষ্টা করেনি। ফ্যারিসের তরফ থেকেও সে নিজেও ছিল নির্বিকার। আদিয়া দীর্ঘশ্বাস ফেলল। যে লোকের বিয়ে করবে না বলে সে এত কিছু করলো, যে ছেলের দায়িত্ব নেবে না বলে সে এত কিছু করলো, ভাগ্যের নির্মম খেলায় তাকে সেই লোককেই বিয়ে করতে হলো। আর ফাইয়াজের দায়িত্ব, তার কি এখন এসব ছেড়ে ছুড়ে ফাইয়াজের মায়ের দায়িত্ব পালন করা উচিত? আদি এসব ভাবল না। এসব ভাবতে ভালো লাগে না তার। ওই বিয়ের কথাটা সে ভাবতে চায় না। এসব ভাবতে বসলে কেমন গা গোলায় তার। সেদিন সন্ধ্যা নামতে ফাইয়াজকে বুজুং বাজুং বুঝিয়ে আদিয়া চলে গেল। বাচ্চাটা স্মার্ট হলেও এতটাও স্মার্ট নয়। আদিয়া মনে মনে হাসলো, বিড়বিড় করে আওড়ালো, তুমি যতই স্মার্ট ছেলে হও না কেন, ভুলে যেও না আমিও তোমার মা। তোমার সাথে পারবে বুঝি? হাহ। আজকে আতিকের রিলিজ দেওয়া হবে। সে এখন মাশাআল্লাহ আগের থেকে অনেক সুস্থ। আমিরাকে কলেজে পাঠিয়ে দিয়ে মাকে নিয়ে হাসপাতালে এসেছে আদিয়া। সব কিছু গুছিয়ে নিয়েছে তো? হ্যাঁ, সব গুছানো শেষ। আতিকের জামা কাপড়গুলো ব্যাগে ঢুকাতে ঢুকাতে জবাব দিল মা। আতিককে পা ঝুলিয়ে বেডে বসে আছে। সে আজকে খুব আনন্দিত। কতগুলো দিন সে বাইরে যায় না। অতগুলো হাসপাতালে পড়ে থাকতে কার ভালো লাগে? এই বড় আপা ছোট আপা এলো না কেন? ও কলেজে গিয়েছে। আমার থেকে ওর কাছে কলেজ বড় হয়ে গেল। এত পড়াশোনা করেও ওই সামনে পরীক্ষা, এখন কলেজ কামাই দিলে পিছিয়ে পড়বে, জবাব দিল মা। মায়ের কথা মুখ ভাঙাল আতিক। এসেছে মহাপড়ুয়া, যেন সে বিদ্যাসাগর। এত পড়াশোনা করে কি করবে ও? করবে তো সেই ফেল।
আমিরা পড়াশোনা তেমন ভালো না, সে পড়া মনে রাখতে পারে না, ভুলে যায়। শুধু সে পড়া ভুলে যায় এমন নয়, সে আরো অনেক কিছুই ভুলে যায়। এই জন্য আতিক তাকে সারাক্ষণ কথা শোনায়। এই নিয়ে দুটোতে লাগে ভীষণ, দুটো ঝগড়া ভাঙাতে ভাঙাতে মায়ের দিন চলে যায়। এসব একদম বলবি না বলে দিলাম, একটু একটু ফেল করলে হয় না কিছু। আতিক বিরক্ত হলো, সে বা বড় আপা পরীক্ষায় একটু নম্বর কম পেলে মায়ের যে কি ঝাঁটাবাড়ি, কত কথা শোনায়। আর ছোট আপা ফেল করলে মা কিছু বলে না। আতিকের মাঝে মধ্যে মনে হয় মা ছোট আপাকে বেশি ভালোবাসে। আদিয়াকে আতিকের কাজগুলো নিয়ে কাউন্টারে গেল, অপারেশনের কাজ। আদিয়া আতিকের কাগজগুলো নিয়ে কাউন্টারে গেল। অপারেশনের টাকা আগে দেওয়া হয়ে গেছে, এখন শুধু হাসপাতালের বিলটা বাকি আছে। হাসপাতালের সব বিল দিয়ে লিফটের সামনে এসে দাঁড়ালো আদিয়া। সব মিলিয়ে মোট বিল এসেছে ১.৫ লক্ষ টাকা। আদিয়া তপ্ত নিঃশ্বাস ফেলল। একটা বিপদ মাথা থেকে নামলো বলে সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে ভুলল না। আদিয়া আচমকা কারো ডাকে ঘাড় ঘুরিয়ে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে রাফিদ ভাই, তাদের ভার্সিটির সিনিয়র একজন। আদিয়াকে বেশি স্নেহ করে সে। রাফিদ ভাইয়া। আদিয়া সালাম দিয়ে রাফিদ হাসি মুখে সালামের জবাব দিল। হাসপাতালে যে কেউ অসুস্থ নাকি? হ্যাঁ, ছোট ভাইয়ের অপারেশন হয়েছিল আজকে, রিলিজ দিল। কেমন আছি এখন? এখন আলহামদুলিল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ। তা আজকাল কি করছো? তোমার তো দেখা পাওয়া যায় না। আদিয়া হাসলো স্বভাব সুলভ। চাকরিতে জয়েন করেছি ১ মাস হলো। আপনার কি খবর? আমার চলছে ভালোই, সামনের মাসে ইংল্যান্ডে চলে যাব। ওরা টুকটাক কথা বলল। যাওয়ার আগে রাফিদ আদিয়ার নম্বর নিয়ে গেল, বলেছে সময় করে ফোন দেবে। ইংল্যান্ড যাওয়ার আগে সে আদিয়ার সাথে দেখা করে কিছু কথা বলতে চায়। ও বলে গেল। আজকে অনেকগুলো দিন পর অফিসে এসেছে আদিয়া। পরিচিত সকলের সাথে কুশলাদি বিনিময় করে সে নিজের ডেস্কে বসে কাজ করেছে। আদিয়া মিশুক একটা মেয়ে হওয়ায় অফিসের সবাই প্রায় আদিয়াকে সাথে ভাব জমায়। তাছাড়া এই অফিসের সবথেকে ছোট এমপ্লয়ি সে। সকলে আদিয়াকে বেশি স্নেহ করে। অনেক দিন পর আসায় আদিয়া অনেকগুলো কাজ পেন্ডিং রয়ে গেছে, সেগুলোই বসে বসে করছে সে। এই আদিয়া, চলো চা খেয়ে আসি, রুবেল ভাই আমাদের ট্রিট দিবে। রুবেল ভাই ট্রিট দিবে? অবাক হয়ে জানতে চাইল আদিয়া। এই অফিসের সবচেয়ে কিপটে লোকটি হলো রুবেল ভাই, তার পকেট থেকে একটা পয়সা খসানো যায় না। আজকে সে ট্রিট দিচ্ছে, হুট করে তার ট্রিট দেওয়ার হেতু বুঝলো না আদিয়া। ওনার তো প্রেম হয়েছে নতুন। আদিয়া আরেক দফায় অবাক হলো। রুবেল ভাই আর প্রেম, এটাও সম্ভব? উনিও প্রেম করেছেন? সে লম্বা কাহিনী, পরে বলবো এক সময়। এখন চলো চা খেয়ে আসি। যেতে পারবো না গো, অনেক কাজ জমে আছে। দুটো ডিজাইন আজকে জমা দিতে হবে, তা না হলে বস আমাকে আর চাকরিতে রাখবে না। এমনিতে বিনা নোটিশে এতগুলো দিন কামাই করেছি। আচ্ছা থাকো তাহলে, আমরা চা খেয়ে আসি। মিতা চলে গেল। মিতা চলে যেতে আদিয়া মনিটরের স্ক্রিনে দৃষ্টি দিল। একটা ড্রয়িংয়ের ডিজাইন করেছে সে। কাজ করতে করতে হুট করে গান ধরল আদিয়া। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁড়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালির তীরে বহু দূরে হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলে ঢাংচিলে। আবার সেদিন তুমি সমুদ্রের স্থানে যাবে, আমাকে সাথে নিও। নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। বাহ মিস আদিয়া, এতদিন কামাই দিয়ে আজকে অফিসে আসতে না আসতে আবার সমুদ্রের নীলে হারিয়ে যাওয়ার পায়তারা করেছেন। রসিক স্বরে লাফিয়ে উঠল আদিয়া। আদিয়া এমন চমকে যাওয়া দেখে বিরক্ত হলো ফ্যারিস। কথায় কথায় ব্যাঙের মতন এমন লাফিয়ে ওঠার হেতু কি? ব্যাঙের বিলুপ্ত প্রায় বংশধর নাকি আপনি? কথায় কথায় এমন লাফিয়ে উঠবেন না, ভালো দেখায় না। ব্যাঙ শব্দটা শুনে নাক ছিটকালো আদিয়া। ব্যাঙ তার ভীষণ অপছন্দের একটা প্রাণী, দেখলে কেমন গা গুলায় তার। আপনি এখানে কি করছেন স্যার? হাডুডু খেলছি মিস আদিয়া। খেলবেন নাকি? আসুন, সব ছেড়ে ছুড়ে আমরা হাডুডু খেলি। এবার বিরক্ত হলো আদিয়া। ভাবখানা এমন, এখানে বিরক্ত হওয়ার প্রতিযোগিতা চলছে, কে কার থেকে বেশি বিরক্ত হতে পারে আর কে কার থেকে বেশি বিরক্ত করতে পারে। আপনি সোজা ভাবে কোনো কথা বলতে পারেন না তাই না? এত তেড়া কেন আপনি? আমাকে আপনার কোন অ্যাঙ্গেল থেকে তেড়া মনে হলো? কথাটুকু বলে দুইবার আদিয়ার সামনে ঘুরে নিজেকে দেখিয়ে বলল, দেখুন আমি একদম সোজা, কোমরটাও কেমন সোজা।
কোনো বাঁকাতারা নেই কিন্তু। আদিয়া এবার চুপ রইল, কোনো কথা বলল না। এই লোকের সাথে কথায় পারা যায় বুঝি? পুরুষ মানুষ যে এত কথা বলতে পারে তা আদিয়া ফ্যারিসকে না দেখলে বুঝতেই পারত না। প্রথম প্রথম ফ্যারিসকেও কথা কম বলা মানুষ ভেবেছিল, কিন্তু সময়ের সাথে সেও ছেলের মতন খোলস পাল্টাচ্ছে। ভাবছিল দুটাতেই পোল্টি-বাজ। এতদিন অফিস আসেননি কেন? প্রবলেম ছিল, সোজা উত্তর দিল আদিয়া। তা অফিস ইনফর্ম করেছিলেন? অফিস কি আপনার শ্বশুর বাড়ি? মানলাম অফিসটা আপনার শ্বশুরের, তাই বলে একটা বারো ইনফর্ম করা যেত না? অফিস তো একটা নিয়ম আছে নাকি? প্যারিসের কথায় মাথা চক্কর দিল আদিয়া। আদিয়া ভেবেছিল ফ্যারিস নিজে বিয়ের কথা ভুলে গেছে। এটা বিয়ে ছিল কোনো, এটা ছিল নিছকে একটা দুর্ঘটনা। সে নিজেকে ধাতস্থ করে বলল, এই বিয়ে আমি মানি না। দ্যাটস নান অফ মাই কনসার্ন। আপনি বিবাহিত অ্যান্ড দ্যাটস দ্য ট্রু। ইউ ক্যান ডিনাই দ্য ফ্যাক্ট। এতটুকু বলে ফ্যারিস পা ঘুরিয়ে চলে যেতে নিল। দু কদম গিয়ে ঘাড় ঘুরিয়ে আবারও আদিয়ার দিকে তাকালো। বলল, আবার অফিস কামাই করার আগে ইনফর্ম করে দিবেন। আর হ্যাঁ, এই মাসে আপনার 7 দিনের স্যালারি কাটা হবে। কথায় কথায় খালি স্যালারি কাটতে আসে শালা কিপটা। এত টাকা দিয়ে করবেটা কি এই লোক? কথাটা আদিয়া আস্তে বিড়বিড় করে বললেও শুনে ফেলল ফ্যারিস। শুনে সে হাসল। ফ্যারিসের হাসিতে আরও এক দফা বিরক্ত হলো আদিয়া। আসলে হয়েছে কি মিস আদিয়া, আমি নতুন নতুন বিয়ে করেছি। বউকে এখনো দেনমোহরের টাকা পরিশোধ করিনি, তাকে এখনো শপিংটা অবধি করিয়ে দিইনি, হানিমুনটাও বাকি। এখন থেকে টাকা সাশ্রয় না করলে এত সব হবে কিভাবে? কথাটুকু বলে আর দাঁড়ালো না ফ্যারিস গটগট পায়ে চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে মুখ ভেঙ্গালো আদিয়া। বুড়ো বয়সে ভীমরুতি পেয়েছে বেটাকে। এক বাচ্চার বাপ হয়েও তার হানিমুনে যাওয়ার শখ মেটে না। শালার চরিত্র খারাপ লোক একটা। আদিয়া আবার কাজে মন দিল। ঠিক সময়ে কাজ জমা না দিতে পারলে দেখা গেল আবারও তার স্যালারি ধরে টানাটানি করবে এই লোক। কিছু থেকে কিছু হলে শুধু স্যালারি নিয়ে লংপট করে, যত্তসব। দিনটা শুক্রবার। ঘড়িতে সময় তখন 4:20। সূর্যের তেজ নেমে এসেছে কিছুটা। শহরের গলিতে মানুষের কোলাহল বেড়েছে। ছুটির দিন হওয়ায় কর্মজীবী মানুষরা শুক্রবার দিনটা বেশ বেছে নিয়ে পরিবারের সাথে সময় কাটানোর সিদ্ধান্ত নেয়। একটা কাচের দেওয়া রেস্তোরাঁর কর্নারের ধারে একটি টেবিলে বসে আছে আদিয়া আর আরিফ। আজকে সকালে তাকে রাফিদ ফোন করে বলল দেখা করতে চায়। আদিয়া সময় থাকলে সে যেন আসে। যেহেতু আজকে অফ ডে, আদিয়া আজকে মোটামুটি ফ্রি ছিল, তাই দেখা করতে এসেছে। রাফিদের সাথে আদিয়ার সম্পর্কটা বেশ ভালো। সেই ভার্সিটি লাইফ থেকে কতটা সহজ বন্ধুপূর্ণ সম্পর্ক তাদের। কোনো জটিলতা নেই সম্পর্কে। কি খাবে বল? আজকে আমার তরফ থেকে ট্রিট। আদিয়া স্বভাবসুলভ হেসে অর্ডার দিল। একটা স্যান্ডউইচ আর একটা কোল্ড কফি অর্ডার করলো আদিয়া। এই রেস্টুরেন্টের স্যান্ডউইচ আদিয়ার বেশ পছন্দ, আর সে বরাবরের কোল্ড কফির ভক্ত। শীত হোক বা গ্রীষ্ম, 6 ঋতুতে সে কোল্ড কফি খায়। রাফিদ অর্ডার করলো ওভেন ব্রেকফাস্টটা আর সাথে কোল্ড কফি। খেতে খেতে নানান বিষয় নিয়ে কথা বলেছে দুজনে। বেশিরভাগ ভার্সিটির সময়কার কথা। এ যেন এক মিষ্টি স্মৃতিচারণের মুহূর্ত। তরিকুল কোন নমুনা ধরে নিয়ে এসেছে ইনভেস্টর হিসাবে। সে শুক্রবারে মিটিং করবে মানলাম, কিন্তু রেস্তোরাঁয় কি অফিসে মিটিং করতে আসে? ফ্যারিসের কণ্ঠে বিরক্তি। আজকে একজন ইনভেস্টরের সাথে মিটিং ছিল ফ্যারিসের। গ্রামের ওই হাসপাতাল প্রজেক্টটার জন্য 2 জন ইনভেস্টর দরকার ছিল। একজন আগ থেকে রেডি ছিল, আজকে আরেকজন সাথে মিটিং। এমনিতে সে অফডেতে কোনো মিটিং ফিটিংয়ে করে না। অফডেতে সে পরিবারের সাথে সময় কাটায়, ফাইয়াজকে নিয়ে ঘুরতে যায়, ছেলেটাকে প্রপার সময় দেয় সে। তবে আজকে এই মিটিংয়ের গুরুত্বপূর্ণ, তাই রাজি হয়েছিল সে। এখন বিরক্ত হচ্ছে সে। লোকটা মনে হয় পেটুক, খেতে খেতে মিটিং করতে পছন্দ করে। লোকটা তোমার শ্বশুর লাগে বুঝি? স্যার না, আমি বিয়েটা এখনো করিনি। তাহলে জানলে কিভাবে লোকটা কি পছন্দ করে আর করে না? তরিকুল বলল কিছু না। বলল স্যার রেগে যাচ্ছে। তরিকুল গোমরা মুখে রেস্তোরাঁর দরজা ঠেলে দিল। ফ্যারিস চোখ মুখ কুঁচকে ভেতর প্রবেশ করল। হুট করে চোখ গেল কর্নারের একটা টেবিল। ফ্যারিস তড়াক করে চোখ থেকে নিজের রোদ চশমাটা খুলে নিল। চোখ দুটো ছোট ছোট করে কিছুক্ষণ দেখল। আদিয়াকে অপরিচিত একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে দেখে মুখ ভেঙ্গালো ফ্যারিস। কই, তার সাথে তো কখনো এমন হেসে কথা বলে না।
তার সাথে ৩ লাইন কথা বললে ২.৫ লাইনে ঝগড়া করে। যত সব ফাউল মেয়ে মানুষ। ফ্যারিস আদিয়াকে দেখে সেই দিকে গেল, বসলো আদিয়ার ২ টেবিল পরে। এখান থেকে আদিয়াদের টেবিল স্পষ্ট দেখা যায়। ভালো মতন কান পাতলে কথা শোনা যায় হালকা পাতলা। ফ্যারিস নিজের কাজে তাচ্ছিল্য করে হাসল। কি দিনকাল আসলো! সব ফেলে ফ্যারিস আহমেদ এখন বউয়ের আড়ি পাততে বসেছে। হায়রে নারী জাতি! পুরুষ জাতি সর্বনাশ করে ছাড়ল। চাচা! আদি এখনো ফ্যারিসকে দেখেনি। সে রাফিদের সাথে হাসি ঠাট্টায় ব্যস্ত। আদির হাসির শব্দ ফ্যারিসের গলা যেন কাঁটার মতন বিঁধছে। তার বিরক্তিগুলো এখন রাগে পরিণত হচ্ছে। রাগে ফ্যারিসের চোয়াল শক্ত হয়ে এলো। তোমার ইনভেস্টার কোথায় তরিকুল? কোথায় মরল সে? রাগে তো কণ্ঠে বলল ফ্যারিস। তরিকুল তাড়াহুড়ো করে পকেট থেকে ফোনখানা বের করে ইনভেস্টারের নাম্বারে কল করল। তিনি জানালেন তার আসতে আরো আধ ঘন্টা মতন লাগবে। ফ্যারিস বিরক্তি আর রাগে একাকার। মনে হচ্ছে কাউকে একটা খুন করতে পারলে ভালো লাগতো। ফ্যারিস নিজের ভাবনাতে নিজেই অবাক হলো। কাউকে খুন করার মতো পরিস্থিতি তার জীবনে শুধু একবার এসেছিল, আর সেটা সে করেও ছিল। তার অবশ্য কেউ জানে না, সে জানতে দেয়নি। সেসব পুরনো কথা মনে করে লাভ নেই। অতীত অতীতের জায়গায় থাকুক, না হয় সে তো নিজের বর্তমান নিয়ে ভালোই আছে। ফ্যারিস আবারও চোখ ঘুরিয়ে আদিয়ার দিকে তাকালো। আসলে কি সে ভালো আছে? চোখের সামনে বউয়ের এসব রঙকুলীলা দেখে ভালো থাকা যায়? মেয়ে জাতি বড়ই ছলনাময়ী। ছলনা তাদের রন্ধে রন্ধে। পরকীয়া খুব খারাপ জিনিস, বুঝলে তরিকুল? জীবনে আর যাই করো, চুরি করো, ডাকাতি করো, কিন্তু পরকীয়া করিও না। এসব কথাগুলো বেশ জোরে বলল ফ্যারিস, যেন আদিয়া অবধি কথাগুলো যায়। এবং ফ্যারিস নিজের কাজে সফল হলো। তার কথাগুলো আদিয়া শুনতে পেরেছে। আদিয়া চোখ গোল গোল করে তাকিয়ে আছে ফ্যারিসের দিকে। সে এই মুহূর্তে এখানে ফ্যারিসকে আশা করেনি। আদিয়া অবাক হয়ে তাকিয়ে রইল ফ্যারিসের দিকে। তরিকুলও তাকিয়ে আছে ফ্যারিসের দিকে। তার চোখে বিভ্রান্তি। ফ্যারিসের কথা সে বোঝেনি। এমন একটা পরিস্থিতিতে পরকীয়ার কথা এসেছে কোথা থেকে, তাই বোধগম্য হলো না তরিকুলের। না সে বিবাহিত, আর না স্যার বিবাহিত। তাহলে পরকীয়াটা করল কে? বড় স্যার করেছেন কি? ছি ছি! নিজের ভাবনে নিজে বিরক্ত হলো তরিকুল। বড় স্যারের কি এখন এসব বয়স আছে নাকি? তাছাড়া বড় স্যার ম্যাডামকে যথেষ্ট ভালোবাসেন। এখনো প্রতিদিন ম্যাডামের জন্য ৩টে লাল টকটকে গোলাপ নিয়ে যান। সমাজে আজকাল পরকীয়া বেড়ে গেছে। মেয়েদের এখন আর ঘরে স্বামী ভালো লাগে না। স্বামী যত সুদর্শনই হোক না, স্বামীকে পাত্তা দেয় না তারা। স্বামী দুটো কথা বললে আসলে ৩টে ঝগড়ে করে। ঘরে স্বামী রেখে বাইরে সে পরকীয়া করে। এগুলো দেখে তো আমার ৩ গ্লাস লেবুর শরবত খেয়ে মরে যেতে মনে চাচ্ছে তরিকুল। ফ্যারিসের এমন আজগুবি কথা শুনে আদিয়ার চোয়াল শক্ত হয়ে এলো। কোনো সন্দেহ নেই কথাগুলো ফ্যারিস তাকে উদ্দেশ্য করে বলেছে। ফ্যারিসের কথাগুলো শুনে আদিয়া মনে মনে বলল, তুই বেটা একটু বিষ খেয়ে মরে যা, আমিও শান্তিতে থাকি, তুইও শান্তিতে থাক। অপরদিকে ফ্যারিস কথাগুলো বলে আদিয়ার মুখ ভঙ্গি লক্ষ্য করেছে। এতক্ষণ আদিয়া যেন মনে মনে তাকে ৩ বার মেরে ফেলেছে, তার কোনো সন্দেহ নেই। ফ্যারিস কুটিল হাসল। মেয়েটা বেয়াদব আছে বলতে হয়। ঘরে স্বামী রেখে কার সাথে এসে স্যান্ডউইচ খেতে। কেন তার স্বামী কি তাকে স্যান্ডউইচ খাওয়ার ক্ষমতা নেই? খয়রাতি সে? একবার হাতের নাগালে পেলে ৩ রাত ২৪ ঘন্টা ঘরে শুধু স্যান্ডউইচ খেতে দেবে এই মেয়েকে সে। আদিয়া ফ্যারিসের থেকে মনোযোগ সরিয়ে আনল। এই লোককে পাত্তা দিলে সে আরো পেয়ে বসবে, ইগনোর করলে ঠিক হয়ে যাবে। আদিয়া ফ্যারিসকে ইগনোর করে স্যান্ডউইচে কামড় বসালো। রাফিদ বিভিন্ন কথা বলেছে। আদিয়া তাতে প্রতিক্রিয়া জানাচ্ছে। মাঝে মধ্যে সে নিজেও দু-একটা কথা বলছে। খেতে খেতে আদিয়ার চোখে উপরে চুল এসে পড়ল। আদিয়া সরানোর আগে রাফিদ খুব যত্ন করে আদিয়ার চোখের ওপর থেকে তার অবাধ্য চুলগুলো সরিয়ে দিল। রাফিদের এমন কাজে আদিয়া একটু অপ্রস্তুত হয়ে গেল। সে হকচকে পেছনের দিকে কিছুটা সরে গেল। সরি, আসলে তোমার খেতে অসুবিধা হচ্ছিল। হেসে হেসে কথা বলল রাফিদ। তাকে দেখে মনে হচ্ছে না সে কাজটা অপ্রস্তুত হয়ে বা অন্য কোনো কিছু। আদিয়া আর কিছু বলল না। একটু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করল। অপরদিকে ফ্যারিস তাদের দিকে তাকিয়েছিল। আদিয়া তার থেকে নজর সরিয়েছে বলে এমনিতেই বেচারা মেজাজ চটে ছিল। এবার রাফিদ যেন সে রাগের আগুনে ঘি ঢেলে দিল। তার ইচ্ছে করেছে এখন উঠে গিয়ে আদিয়ার পাশে ছেলেটার মাথা ফাটিয়ে দিতে। বেয়াদব বেটা ছেলে! নিজের বউয়ের চুল ঠিক করতে পারিস না, অন্যের বউকে ধরছিস কেন? ফ্যারিস রাগে থাকলেও আর কিছু বলতে পারল না। তার আগে ইনভেস্টার চলে এলো। ফ্যারিসও দমে গেল। এখন একটু কাজ করা যাক, এদিকে পরে দেখে নেওয়া যাবে। পার্কিং এরিয়ায় দাঁড়িয়ে ছিল আদিয়া। রাফিদের একটা কল আসায় সে একটু দূরে গিয়েছে কথা বলতে। এমন সময় কোথা থেকে ফ্যারিস হাওয়ার বেগে সে
তুফানের বেগে আদিয়াকে টানতে টানতে নিয়ে লিফটের ভেতর চলে গেল। আদিয়া প্রতিক্রিয়া দেখানোর সুযোগটুকু অবধি পেল না। মুখোমুখি বসে আছে ফ্যারিস আর আদিয়া, দুজনেই নিশ্চুপ, দুজনের চোখে মুখে বিরক্তি। মন থেকে নীরবতা ভাঙল আদিয়া। কথা না বললে এভাবে গরুর মতন টেনে এনেছেন কেন আমাকে? মাই লাইফ মাই রুলস, তোমার কি? প্যারিসের তেড়া জবাব। প্যারিসের এমন তেড়া জবাবে চোয়াল শক্ত হয়ে গেল আদিয়ার। তাকে টেনে টুনে এনে এখন বলছে মাই লাইফ মাই রুলস। শালা পাগল লোক একটা। আপনার লাইফে আপনি যা ইচ্ছে তাই রুলস সেট করুন, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমাকে এভাবে টেনে আনার হেতু কি? আমার লাইফে তো আপনার এসব গাঁজাখুরি রুলস চলবে না। কাট কাট কণ্ঠ বলল আদিয়া। প্যারিস যেন আদিয়ার কথা শুনল না। সে চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে আছে। ভাবখানা এমন, তার সামনে কেউ নেই। এই কাচের ঘেরা রেস্তোরাঁয় সে ফাঁকা, কোথাও আর কেউ নেই, কিচ্ছুটি নেই। প্যারিসের এমন নির্লিপ্ততা পছন্দ হলো না আদিয়ার। সে তেতে উঠল। এসব কোন ধরনের ফাজলামি? যদি কিছু নাই বলেন তাহলে এভাবে বসিয়ে রেখেছেন কেন? আমার কাজ আছে, সময়ের দাম আছে আমার। আদিয়ার কথা এবার মুখ বাঁকালো প্যারিস। ঠাট্টা করে বলল, ওরে আমার সময়ের দামওয়ালি রে, আসছে কুইন এলিজাবেথ। মনে হচ্ছে কত কাজ করে যেন, কাজ করে করে বিশ্ব অর্থনীতি নাড়িয়ে দিয়েছে একবারে। দেখুন স্যার, আমি ঠাট্টার মুডে নেই। যদি দরকারি কোনো কথা থাকে তাহলে বলুন, না হলে আমি চলে যাচ্ছি। ঠাট্টার মুডে তো আমিও নেই, বিশ্বাস করেও আমার প্রচুর রাগ হচ্ছে। এত রাগ হচ্ছে যে কাউকে খুন করতে পারলে মনে শান্তি লাগতো। তাহলে গিয়ে খুন করুন, তাও আমাকে ছাড়ছি। এসব কি কথা? পাবলিক প্লেসে এসব বলবে না, মানুষ কি না কি ভাববে? আদিয়া ব্রু কুঁচকে তাকালো প্যারিসের দিকে। সে প্যারিসের কথা মন বুঝতে সক্ষম হয়নি। কি ভাববে লোকে? ভাববে প্যারিস আহমেদের কোনো কন্ট্রোল নেই। সে পাবলিক প্লেসে বউকে কিভাবে ধরছে, আর বউ তার চেঁচাচ্ছে। প্যারিসের গলার স্বর লাজুক। পাপখানা এমন লজ্জায় সে লতানো গাছের মতো নিতিয়ে যাচ্ছে। প্যারিসের এহেন কথা শুনে আদিয়ার ব্রাহ্মতালু গরম হয়ে উঠল। আপনি যে এত অসভ্য তা জানতাম না। এক ছেলের বাপ হয়ে এমন অসভ্যতা কিভাবে করেন? মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? আমি কি পাশের বাসার ভাবিকে কিছু বলেছি? যা বলার নিজের ৩ কবুল করা বউকে বলেছি, এতে অসভ্যতার কি আছে? আর এক ছেলের বাপ হয়েছি তা কি হয়েছে? এক ছেলেতে হয় নাকি? একটা ক্রিকেট বানাবো বুঝলে, তারপর ওতে দিয়ে জাতীয় দলের লঞ্চ করব। প্যারিসের একের পর এক লাগামহীন কথায় আদিয়ার রাগের পারদ বাড়ছে। এই প্যারিসকে সে চেনে না। এটা কোনো ফারিস আহমেদ। কোথা থেকে এলো এটা? আগেরটা কোথায়? এই ফারিস আহমেদের থেকে আগের জলগম্ভীর ফারিস আহমেদ ঢের ভালো ছিল। ধমক টমক দিলেও অশ্লীল কথাবার্তা বলতো না। এই ফারিস আহমেদটা বেশ অশ্লীল। কথায় কথায় এমন বউ বউ করবেন না, শুনতে বিশ্রী লাগে। তো কি ডাকবো? জান, প্রাণ, কলিজা, ফুসফুস, কিডনি, আর সামথিং নিউ? আদিয়া নাক কুঁচকাল, বলল, আমার একটা সুন্দর নাম আছে, সেই নামে ডাকবেন। না, এসব বাপের দেওয়া নামে স্বামী ডাকলে স্পেশাল ফিল হবে কেমনে? স্বামী ডাকলে যদি স্পেশাল ফিল না হয় তাহলে ডেকে কি লাভ বলো তো? বিরক্তিতে আদিয়া কথা হারিয়ে ফেলল। একটা মানুষ এত বিরক্তিকর কিভাবে হতে পারে? হাউ। আচ্ছা শোনো, আজকে থেকে তোমাকে টুনটুনির মা বলে ডাকবো কি, ঠিক আছে? টুনটুনির মা? এটা কেমন নাম? আমাদের মেয়ে হলে নাম রাখবো টুনটুনি। সুন্দর না নামটা? খুব বিশ্রী। তুমি সৌন্দর্যে বুঝো কি? শুধু তো জানো কিভাবে পরপুরুষের সাথে স্যান্ডউইচ খেয়ে স্বামীর মাথা গরম করতে হয়। একটু থামলো প্যারিস, তারপর আবার বলল, এই শোনো, আজকে থেকে তোমার স্যান্ডউইচ খাওয়া বন্ধ। স্যান্ডউইচ নিষিদ্ধ তোমার জন্য আজকে থেকে। এরপর থেকে তোমার যদি স্যান্ডউইচ খেতে দেখি তাহলে মেরে তোমাকে স্যান্ডউইচ বানিয়ে দেব। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি মনে হলে তাই। সরি, ভয় পাচ্ছি না। আদিয়ার কথা শুনে প্যারিস পট করে আদিয়ার হাত দুখানা চেপে ধরল। মাথাটা একটু এগিয়ে নিল আদিয়ার দিকে। প্যারিসের এমন কাজে আদিয়া ঘাবড়ে গেল। তার কপালের পাশে সরু ঘামের রেখা দেখা গেল নিমিষ। তাহলে দৌড়ে ঠটাস ঠটাস করে চুমু খাবো। আদিয়া তড়িঘড়ি করে নিজের হাত দিয়ে ছাড়িয়ে নিতে চাইল, পারল না। প্যারিস বেশ শক্ত করে তার দু হাতখানা ধরেছে। আদিয়া কিছুক্ষণ চেষ্টা করে থেমে গেল। আদিয়াকে শান্ত হতে দেখে ঠোঁটে এলিয়ে হাসল প্যারিস। আমি চাইলে এ হাত ছাড়ানোর সাধ্য কারণে, বুঝলে মেয়ে? আদিয়া ঠোঁট উল্টালো। চোখ দুটো তার টলটল করেছে, মনে হচ্ছে এখনই কেটে কুটে দেবে। তবে প্যারিসের মায়া লাগলো না, একটুও না। সে আদিয়ার দুহাত শক্ত করে ধরে রইল। এমন করছেন কেন স্যার? কি তখন থেকে স্যার স্যার করছো? বিরক্তি লাগছে শুনতে। স্বামীকে স্যার বলে কে ডাকে? আপনি আমার স্বামী না, মানি না আমি।
এটা কোনো বিয়ে ছিল না, ওইটা একটা দুর্ঘটনা ছিল শুধু। দুর্ঘটনা থেকে যদি ভালো কিছু হয় তাহলে দুর্ঘটনা ভালো। নিজের বাম চোখটা ঈশ্বর টিপে জবাব দিল প্যারিস। ওইটা কোনো বিয়ে ছিল না। আমি ভুলে গেছি, আপনিও ভুলে যান। ওইটাকে বিয়ে বলে বিয়ে নামক পবিত্র একটা সম্পর্কে অপমান করবেন না। তুমি প্রপার নিয়ম কানুন মেনে অনুষ্ঠান করে বিয়ে করতে চাইছো? অলরাইট দেন, এভাবে বিয়েটা না হয় এবার হবে। তো কবে বউ সাজতে চাও বলো? জীবনেও সাজবো না বউ, কোনো দিন সাজবো না। কি আশ্চর্য! একবার বলেছো প্রপার ওয়েতে বিয়ে করতে চাও, এখন বলছো বউ সাজতে চাও না। চাওটা কি তুমি প্যান্ট শার্ট গায়ে দিয়ে বিয়ে করবে? আমি চাই আপনি দূরে থাকুন, এতটা দূরে যতটা দূরে থাকলে আপনার ছায়া অবধি আমার কাছে আসবে না। প্যারিস দূরে যাওয়া তো দূরে থাক, নিজের চেয়ারটা নিয়ে একবারে আদিয়ার কাছে চলে এলো। আর একটু কাছে এলে হয়তো একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাবে। সেটা তো হচ্ছে না সুইটহার্ট। বিয়ে করেছি কি দূরে থাকার জন্য? এমনিতে কতগুলো দিন বউ ছাড়া থেকেছি, এতদিন বউ ছাড়া থাকা যায়? ভয় লাগে না বুঝি? ইনোসেন্ট ফেস করে কথাটা বলল প্যারিস। প্যারিসের কথা শুনে আদিয়ার ইচ্ছে করছে দেওয়ালে মাথা ঠুকে মরে যেতে। প্যারিস আহমেদ আসলে বদলে গেছে, পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বদলে গেছে। এই বদলে যাওয়ার প্যারিস আহমেদকে নিতে পারছে না আদিয়া, অস্থিরে ঝেঁকে ধরেছে তাকে। প্যারিসের এক একটা কথায় গায়ে কাটা দিয়ে উঠছে তার। এমন সময় প্যারিসের ফোনটা বিশ্রী শব্দে বেজে উঠল। বিরক্তিতে নাক মুখ কুঁচকে প্যারিস ফোনটা উঠালো। স্ক্রিনে থাকা নম্বর দেখে মুখভঙ্গি স্বাভাবিক হয়ে এল। সে আলগোছে ফোনটা রিসিভ করে সালাম দিল। বলুন ডাক্তার শ্রাবণ। প্যারিস গুড নিউজ। প্যারিস গুড নিউজ। অহমীর জ্ঞান ফিরেছে। অহমীর জ্ঞান ফিরেছে। 3 শব্দের ছোট একটা বাক্য শুনে প্যারিসের শীত দ্বারা বেয়ে যেন শীতল এক রক্তস্রোত বয়ে গেল। সে দুটো পাক ডোক গিলল। প্যারিসের থেকে কোনো জবাব না পেয়ে অপর পাশ থেকে ডাক্তার জবাব আবার জিজ্ঞেস করলো, তুমি কি আসবে প্যারিস? সদ্বিরোধ ফিলে ফেলো প্যারিস। সে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমি আসছি। কাল বিলম্ব না করে পট করে উঠে দাঁড়ালো প্যারিস। চোখ ঘুরিয়ে একবার আদিয়াকে দেখলো সে। মেয়েটার চোখে মুখে কৌতূহল, কাজল টানা চোখ দুটোতে প্রশ্ন অনেক। প্যারিসে এখন সেসব প্রশ্নের জবাব দেওয়ার সময় নেই, তার যেতে হবে, কেউ অপেক্ষা করেছে তার জন্য। আর তুমি এখন বাসা যাও, পরে কথা বলছি তোমার সাথে। প্যারিস আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে প্রস্থান করলো সে। আর আদিয়া এভাবে বসে রইল ঠায়।